ক্লাসটা আগের দিন থেকে শুরুর কথা ছিল, আমাদের আসলে হুট করে আমাদের নেটওয়ার্কটা ফল করছে অফিসের, যার জন্য আগের দিনের ক্লাসটা আমরা নিতে পারি নাই। পরবর্তীতে নিয়ে নিবে, হ্যাঁ। ক্লাস শুরু হয়েছে, কেউ কি, যদি কেউ ক্লাস নিতে না পেয়ে থাকেন আবার একটু দিবেন। ক্লাস একজন ভুল একটা পাস করতেছেন ক্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে। একটা পাস করতেছে, ওটাতে ঢুকবেন, হ্যাঁ। এটাই আমাকে প্রোভাইড করছে, আমি এটা দিয়েই ঢুকছি। আচ্ছা, ঠিক আছে। আমাদের এক্সেলের ক্লাসটা শুরু হবে। আপনারা কি মাত্র এরকম 10-15 জন? আর কেউ নাই? আসে স্যার, অনেকে আসে। কতজন আপনারা? 25-30 জন পর্যন্ত আছে। টোটাল সম্ভবত 45 জন আছে। ক্লাসে মোটামুটি 20 থেকে 25 জন অ্যাটেন্ডেন্স থাকে আর কি। অ্যাটেন্ডেন্স দিচ্ছেন আপনারা রেগুলার? জি স্যার। জি স্যার, দিচ্ছি। আচ্ছা। এক্সেলের কাজ তো অনেক হিউজ, হ্যাঁ। আমাদের এক্সেল করার জন্য আমাদেরকে আমাদের- আপনাদের কি ওয়ার্ড হয়েছে, পাওয়ার পয়েন্ট হয়েছে? না স্যার, ওয়ার্ড হয়েছে, এক্সেল হবে, এরপরে এক্সেল শেষ হলে পাওয়ার পয়েন্ট। ওয়ার্ডের আগে কি হয়েছে? ওয়ার্ডের আগে কিছু হয়নি স্যার। ওয়ার্ডের আগে কিছু হয় নাই? স্যার, ওয়ার্ডের আগে ইমেইল এবং গুগল ক্লাসরুম সম্পর্কে ইন্ট্রোডাকশন ক্লাস একটু আইডিয়া দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। ধারণা দেওয়া হয়েছে। এটা কি দেখা যাচ্ছে? অ্যাসাইনমেন্ট 1, এটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আমরা এক্সেল গুলো আসলে একটা অ্যাসাইনমেন্ট ব্যবহার করে আমরা কাজগুলো করব। তো এই অ্যাসাইনমেন্ট গুলো করতে করতে আমাদের বিভিন্ন ধরনের কাজ শেখা হয়ে যাবে। এক্সেল আসলে মেইনলি বিভিন্ন ফাংশনের কাজ শেখা। তো আপনাদের এক একটা ক্লাসে এরকম এক একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়ে আমরা হচ্ছে আগাবো সামনের দিকে। ঠিক আছে, এটা হলো আমরা টাকা। স্যার, এই অ্যাসাইনমেন্ট গুলো কি আমাদের এক্সামে এডমিট করতে হবে, সাবমিট করতে হবে? না, এটা আমরা ডেইলি করব। এটা এক্সামের জন্য না, ও, ডেইলি করব। তবে আমার দিন লাস্টের ক্লাস থাকবে সম্ভবত বৃহস্পতিবার, আপনাদের সাথে লাস্ট ক্লাস। লাস্টের ক্লাসে একটা এক্সাম আমি নিব। সেটা আপনি দিবেন যে এই ক্যাটাগরি করে দাও, আমরা ওটা করে দিব। হ্যাঁ, আমি এরকম একটা শিট দিয়ে দিব এবং কিছু কোশ্চেন থাকবে, ওইটা আপনাকে হচ্ছে করতে হবে। ঠিক আছে। তো যারা বুঝবেন তারা অবশ্যই পারবেন, ক্লিয়ার যারা বুঝবেন তারা অবশ্যই পারবেন। এবং স্যার, মানে প্রশ্ন, লাইভ ক্লাসে কি এক্সাম হবে? হ্যাঁ হ্যাঁ, লাইভ ক্লাসে এক্সাম। ওকে স্যার। এই টাইমেই, লাইভ ক্লাসের টাইমেই আমাদের এখানে হলো বিষয়। তো আমরা এটা শুরু করে দেবো, হ্যাঁ। তো তবে
আচ্ছা, এটা হলো আমাদের মানে জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা, আর কিছু না, খুব গুরুত্বপূর্ণ কিছু না, এইগুলা একটু জানার প্রয়োজন হয় এর জন্য। তো এক্সেলটা হচ্ছে আমাদের মেইনলি, এটা হলো একটা স্প্রেডশিট সফটওয়্যার বলে এগুলোকে। বিভিন্ন বড় বড় ধরনের ডাটা নিয়ে কাজ করার জন্য যে সফটওয়্যার গুলো, সেগুলোকে বলা হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার। তো এরকম স্প্রেডশিট সফটওয়্যার গুলো বিভিন্ন প্ল্যাটফর্মে আছে, বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য বিভিন্ন ধরনের আপনার স্প্রেডশিট সফটওয়্যার আছে। আপনি যখন উইন্ডোজে আসবেন, উইন্ডোজে আসলে আপনার হচ্ছে আমরা এমএস মাইক্রোসফটের এক্সেলটা ব্যবহার করি। এটা আমাদের হচ্ছে মোস্ট ইউজড একটা স্প্রেডশিট সফটওয়্যার। আবার এই স্প্রেডশিট সফটওয়্যার এগুলো আপনার হচ্ছে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো সবগুলাকে আবার বলা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে, বাট এক্সেলটা হচ্ছে একটা স্পেশাল ক্যাটাগরি, স্প্রেডশিট সফটওয়্যারের মধ্যে পড়ে। আর আপনি যদি অন্য মাইক্রোসফট বাদে অন্য কোনো কোম্পানি দেখেন, অ্যাপলের আছে হচ্ছে আপনার নাম্বারস, যদি আপনি ম্যাক ইউজ করেন, ম্যাকে গেলে আপনি নাম্বারস পাবেন, নাম্বারসটা ওই স্প্রেডশিট সফটওয়্যারের মধ্যেই পড়ে। ঠিক আছে, এরকম গুগল আছে, গুগল শিট, এরকম ইকুইপ, ক্যালক, এরকম আরো অনেকগুলো আছে। তবে আমাদের মনে হয় প্রথম তিনটাই বেশি পরিচিত আর কি। প্রথম এক আর তিন বেশি পরিচিত, দুই নাম্বার যারা হয়তো ম্যাক ব্যবহার করেন তাদের কাছে পরিচিত। বাকি আরো অনেকগুলো আছে, এগুলা আসলে অনেক ভারী সফটওয়্যারও আছে এখানে, যেগুলো হচ্ছে আপনার বড় বড় সিভিল ইঞ্জিনিয়ারিং কাজে ব্যবহার করা হয়, বড় বড় ডাটা শিট নিয়ে স্ট্যাটিস্টিক্স এর বিভিন্ন বড় বড় রিসার্চে ব্যবহার করা হয়, তথ্য পাত্র সমৃদ্ধ যে রিসার্চ গুলো সেসব জায়গায় ব্যবহার করা হয়। এক একটার ব্যবহার অনেক সময় একরকম, বাট আমাদের জেনারেল পারপোজ হচ্ছে এই এক্সেল গুলা, এমএস এক্সেল আর গুগল শিট, এইগুলাই আমাদের বেশি ব্যবহার। ঠিক আছে, এখানে আবার গুগল শিটটা তো আপনার অনলাইন। ওকে, এটা আপনি চাইলে কিন্তু এইগুলো আবার অনলাইন না, নাম্বারস, এক্সেল, এইগুলো কিন্তু অনলাইন। তো আপনি যদি অনলাইনে কোনো কাজ করতে চান তাহলে আপনাকে গুগল শিটে কাজগুলো করতে হবে। এবং সেটা হচ্ছে আপনার সুবিধাটা হচ্ছে আপনি আপনার কাজটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। এবং আপনি যদি এই কাজটা কাউকে দিয়ে করাইতে চান, সেটাও কিন্তু কাউকে অ্যাক্সেস দিতে পারবেন, যে আমার এই কাজটা অন্য কেউ একজন করে দিক, আমার এখন সময় নাই, আমার কোনো এমপ্লয়কে দিয়ে আমি কাজ করাবো, বা একসাথে 10-12 জন মিলে কাজ করবো, সেটাও পসিবল। ঠিক আছে, তো এইগুলো আসলে সবই স্প্রেডশিট সফটওয়্যারের মধ্যে পড়ে। আচ্ছা, এইখানে আমাদের হচ্ছে এই যে সেভিং ফরম্যাটটা, বর্তমানে এক্সেল এর সেভিং ফরম্যাট হচ্ছে ডট এক্সএল এস। আপনাকে এই ফরম্যাটে এক্সটেনশনে আপনার ফাইল সেভ করতে হবে। পূর্বে 2013 সাল পর্যন্ত যে ভার্সনগুলো ছিল সেগুলোর মানে ফরম্যাট ছিল হচ্ছে ডট এক্সএলএস, এই ফরম্যাট ছিল 2013 সাল পর্যন্ত। 16 সালের পর থেকে, 16 সাল থেকে ডট এক্সএল এস এক্স এই ফরম্যাটে আসবে। তো এটা এটা মানে এখন আপনি কোনটা আসলে সেভ করবেন, আপনি অফিস ব্যবহার করার ক্ষেত্রে সর্বনিম্ন 2019 ব্যবহার করবেন। ঠিক আছে, 2019-এর নিচে কিন্তু যাবেন না, 16 না, 2019 ব্যবহার করবেন সর্বনিম্ন। এর উপরেও যদি পান 2021-22, তাহলেও ভালো। যত আপডেট ভার্সন ব্যবহার করা যায় তত ভালো অবশ্যই। কেউ যদি ওই যে মানে 7-এ পড়ে থাকেন বা 10-13-এ পড়ে থাকেন তাহলে কিন্তু সমস্যা। আর এখানে এক্সএলএস আর এক্সএলএসএক্স এই দুটার মধ্যে আপনি আসলে ব্যবহার করবেন সব সময়, যেহেতু আপডেটেড সফটওয়্যার ব্যবহার করবেন, এমএস অফিসের 19, 21, 23 এগুলো ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই ফাইল ফরম্যাট দিবেন বা এক্সটেনশন দিবেন ডট এক্সএল এস, এটা যেন মাথায় থাকে। এখন সমস্যা হচ্ছে আপনি যখন আপডেটেড ভার্সনের কোনো ফাইল যখন আপনি পুরনো ভার্সনে নিয়ে যাবেন, অর্থাৎ ডট এক্সএল এস এক্স টাইপের কোনো ফাইল যখন আপনি 2007-এর এমএস অফিস বা 2010-এর এমএস অফিসে নিয়ে যাবেন, তখন দেখবেন একটা ঝামেলা করবে। ঝামেলা এর জন্য করবে, প্রথম কথা হচ্ছে এই ফাইল ফরম্যাটটাকে সে চিনতেই পারে নাই, কারণ ডট এক্সএল এস এক্স এই ফরম্যাটটা 2013 পর্যন্ত নাই। ইভেন এই আপডেটেড ভার্সন গুলোয় বিভিন্ন ধরনের ফিচার আসছে, হয়তো নতুন নতুন ফাংশন আসে, আপনি একটা ফাংশন ব্যবহার করছেন যেটা 2019-এ আছে, 2013-তে নাই, তাহলে এই ফাংশন গুলাকে চিনতে পারবে না। অনেক সুন্দর সুন্দর ফরম্যাটিং আসছে, এই ফরম্যাটিং গুলাকে, যেমন পাওয়ার পয়েন্টে গেলে অনেক ধরনের ফরম্যাটিং এর মানে ট্রানজিশন অ্যানিমেশনের অনেক আপডেট আসে। আপনি একটা অ্যানিমেশন দিলেন, যে অ্যানিমেশনটা 19-এ আছে কিন্তু 10-এ নেই, তাহলে ওই যে আপনার অ্যানিমেশন গুলো কাজ করবে না। তাহলে আপনাকে অবশ্যই সব সময় আপডেটেড সফটওয়্যারের সাথেই নিজেকে খাপ খাওয়াইতে হবে, এবং
সেই প্র্যাকটিসটা করা সবচেয়ে ভালো। এবং এটা শুধু এমএস অফিসের ক্ষেত্রে না, যে কোনো সফটওয়্যার আপনি ব্যবহার করবেন অবশ্যই আপডেটেড ভার্সন ব্যবহার করবেন। আপডেটেড ভার্সন ব্যবহার করাটা বেস্ট প্র্যাকটিস। স্পেশাল কিছু কেস বাদ দিয়ে সেগুলা মানে রিস্ক, মানে আপনার কাজের কি বলে কোনো এক্সপার্টিস না থাকলে তখন আপনি তো পুরান ভার্সন গুলো ব্যবহার করতে পারবেন। আপনি পুরান ভার্সনটাই এক্সপার্ট, নতুন ভার্সনে সেগুলো আসলে অন্য সফটওয়্যার এমএস এক্সেল এর ক্ষেত্রে না, অন্য অনেক সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে দেখবেন অনেকেই উইন্ডোজ আপডেট করে না। আপডেট করলে তাদেরকে নতুন করে সফটওয়্যার কিনে আনতে হবে। যেমন ধরেন আপনার বিশেষ করে ইসে দেখতে পারবেন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে দেখবেন তারা হচ্ছে মানে সেই 2007-এর উইন্ডোজ ব্যবহার করতেছে, এক্সপি উইন্ডোজ ব্যবহার করতেছে। এই উইন্ডোজ গুলা ব্যবহার করতেছে এই জন্য যে তাদের ওই পিসিটা মেশিন রান করার জন্য যে সফটওয়্যার সেটা অনেক পুরানো, বা তাদের মেশিনটা অনেক পুরানো, 10-15 বছর আগে কিনছে। ওই সময় তাদেরকে মেশিনের সাথে এক্সপি ইনস্টল করে দিয়ে গেছে, ওইভাবেই তারা চলছে। এখন নতুন করে ইনস্টল করতে গেলে তাদেরকে আবার প্রচুর পরিমাণে টাকা পয়সা ব্যয় করে আবার সফটওয়্যার কিনতে হবে, আবার উইন্ডোজ কিনতে হবে মেশিন চালানোর জন্য, যেটা ব্যয় সাপেক্ষ। সেই ক্ষেত্রে তারা হচ্ছে পুরানো ভার্সন গুলো ব্যবহার করে। তবে আমার আপনার ক্ষেত্রে যেহেতু জেনারেল পারপাস আমরা ব্যবহার করি, অবশ্যই আপডেটেড ভার্সন গুলো, ঠিক আছে? কি কিছু বলতেছেন? আচ্ছা, ওকে। আর হচ্ছে আমাদের তবে আপনি যদি পুরানো ভার্সনের কোনো ফাইলকে নতুন ভার্সনে নিয়ে আসেন তাহলে কোনো সমস্যা হবে না। অনেক সময় কম্প্যাটিবিলিটি মোড ধরে, বাট আপনার ডাটা নষ্ট হবে না। ডট এক্সএল এস এক্স, ডট এক্সএল এস, এই ফরম্যাটের কোনো বা এক্সটেনশনের কোনো ফাইলকে যদি আপনি এই যে 2019, 16, 21, 23-এ নিয়ে আসেন, এগুলো কম্প্যাটিবিলিটি মোড ধরে, কিন্তু আপনার ডাটার কোনো সমস্যা হবে না, আপনার ফরম্যাটিং এর কোনো সমস্যা হবে না। কারণ পুরান জিনিসটা সবই চিনে, পুরান জিনিস সবকিছুকে রেখেই নতুন ফিচার গুলো অ্যাড করেই নতুন ভার্সন আসছে। তো তার মানে হচ্ছে পুরানো কোনো ফাইলকে আপনি চাইলে নতুন কোনো ভার্সনের এক্সেলে নিয়ে আসতে পারেন। তো নতুন ভার্সনের কোনো এক্সেল ফাইলকে পুরান ভার্সনে আপনি নিয়ে যেতে পারবেন না। এটা হলো আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই হলো বিষয়। আর আপনার হচ্ছে এটা আমাদের একটা এক্সেল এর শীট কিরকম হয় সেটা দেখানো, আর কিছু না। একটা এক্সেল এর শীট আসলে এখানে যেই ঘরগুলো দেখতেছেন, এই ঘরগুলো আসলে এক একটা সেল বলা হয় এগুলোকে। প্রত্যেকটা সেলের একটা করে আপনার ইয়া থাকে, প্রত্যেকটা সেলের আপনার হচ্ছে সেল অ্যাড্রেস থাকে। তো এই সেল অ্যাড্রেসের উপর ডিপেন্ড করে আপনার এক একটা আপনার এক্সেলে হচ্ছে কাজ করতে হয়। তার মানে আমাদের এই যে এক একটা বক্স দেখতেছেন, এটা একটা সেল, এটা একটা সেল, এটাও একটা সেল, এরকম অসংখ্য সেলের সমন্বয় আপনার হচ্ছে থাকে। এখন যদি বলেন কতগুলো সেল আছে, তাহলে আবার মানে অগণিত নাই, অবশ্যই লিমিটেড আছে, কিন্তু সেই সংখ্যাটা অনেক বড়। এটাও কি আমরা বলবো, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, এরপরে হচ্ছে আপনারা প্রায় শুনবেন ওয়ার্কশিট আর ওয়ার্কবুক, এই দুটো কি জিনিস? ওয়ার্কশিট কি আর ওয়ার্কবুক কি? ওয়ার্কশিট হচ্ছে একটা সিঙ্গেল শিট। আচ্ছা, ওয়ার্কবুক আগে কি সেটা বলি। ওয়ার্কবুক হচ্ছে আপনি যখন এক্সেলে নতুন একটা ফাইল খুলবেন, ওইটাই একটা ওয়ার্কবুক। ওয়ার্ডে যেরকম নতুন একটা ফাইল খোলেন, এক্সেল এরকম নতুন একটা ফাইল খুলবেন। তো এই নতুন ফাইল খোলা মানে হচ্ছে নতুন করে একটা ওয়ার্কবুক খোলা। আর ওয়ার্কশিট হচ্ছে একটা ওয়ার্কবুকের ভিতরে মানে একের অধিক ওয়ার্কশিট থাকতে পারে। বাই ডিফল্ট একটা ওয়ার্কশিট আসে, আপনি চাইলে এখানে ওয়ার্কশিট বা শিট 255টা পর্যন্ত নিতে পারবেন। ঠিক আছে, 255টা পর্যন্ত ওয়ার্কশিট বা শিট নিয়ে। ওয়ার্কশিটটাই যে এটাই আর কি, আগেরটাই, এটাকেই একটা ওয়ার্কশিট বলে। ওয়ার্কশিট বা শিটের ভিউ, এটা ওই যে উপরে লেখা আছে লুক অফ এক্সেল শিট। ঠিক আছে। এরপর আমাদের শিটটা হচ্ছে আমাদের, শিটের পরিচয় কি? এই শিটটা হচ্ছে রো কলামের একটা
ডিভাইড করা থাকে, মানে যে বিভিন্ন রো কলাম রোতে এরকম ডিভাইড করা আছে কালেকশন অফ সেল। আর এইগুলার ক্রস করলে এক একটা সেল গঠিত হয়। এখানে রো আছে হচ্ছে আপনার 1 থেকে শুরু করে 10, এটা কত, 10,38,576টি। আর কলাম আছে A থেকে X50, এটা হলো 16,386। এই লম্বালম্বি এগুলাকে একটাকে বলা হচ্ছে কলাম, লম্বালম্বি যেগুলা। আর আনুভূমিক বা আড়াআড়ি যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে রো। এরকম রো আছে আপনার 10,38,576। আর লম্বালম্বি কলাম আছে হচ্ছে 16,386 খুব সম্ভবত। এটাকে কলাম গুলাকে সাধারণত লেটার দিয়ে আপনার হচ্ছে ইন্ডিকেট করা হয়, A থেকে XFD। ঠিক আছে, আমরা দেখাবো, সমস্যা নেই। আর এখন যদি বলেন সেল কতগুলো আছে টোটাল, তাহলে আপনাকে এই যে 10,48,576-কে 16,386 দিয়ে গুণ করতে হবে। গুণ করে দেওয়া আসবে ততগুলো সেল আছে আপনার। অনেক বড় একটা সংখ্যা। আচ্ছা, তো সেল হচ্ছে ওই যে বললাম রো কলাম গুলো ডিভাইড করে যে ছোট ছোট ঘর করে সেটাকে এক একটা সেল বলে। আর এক একটা সেলের হচ্ছে 255টা ক্যারেক্টার থাকে। এক একটা সেলের মধ্যে আপনি সর্বোচ্চ 255টা ক্যারেক্টার টাইপ করতে পারবেন। ঠিক আছে, আর এখানে সেলের বিভিন্ন আরো কাজের কথা বলা হয়েছে, বিভিন্ন ধরনের নাম্বার ফরম ব্যবহার করতে পারেন, অনেক কিছুর কথা এখানে বলা আছে। আর এখানে আরো কিছু কথা বলা আছে। আপনার এখানে ট্যাব বা মেনু আছে অনেকগুলা, 9টার মতো ট্যাব বা মেনু আছে। এরকম একটা হচ্ছে আপনার মেনু ফাইলের মধ্যে অনেক কিছু আছে। এগুলো একটা পরিচিতি, এগুলো আমরা কাজ করতে যাই দেখবো, সমস্যা নেই। পেজ লেআউট, এরকম প্রত্যেকটা ট্যাবের একটু পরিচয় দেওয়া হয়েছে, ডাটা কোথায় কি পাবেন, নামগুলো একটু মাথায় রাখলেই হবে। আচ্ছা, আর এটা হচ্ছে আপনি যদি চান যে আপনার এক্সেল শিটের সর্ব ডানের কলামে যাবেন, তাহলে দিবেন কন্ট্রোল+রাইট অ্যারো কি, তাহলে সর্ব ডানের কলামে চলে যাবে। আর কন্ট্রোল+ডাউন যদি দেন তাহলে সবার নিচের রোতে চলে যাবে। আমরা এগুলো দেখবো। আর হচ্ছে এইটা এক্সেলে বিভিন্ন ধরনের মাউস পয়েন্টার আসে। ঠিক আছে, অনেকগুলো মাউস পয়েন্টার আছে এক্সেলে, এইগুলো একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আপনার সেল সিলেক্ট করার জন্য এরকম সাদা একটা প্লাস আসবে। এই বিম আসা মানে হচ্ছে আপনি এখন টাইপ করবেন। কালো প্লাস মানে হচ্ছে আপনি ডাটা সিরিজ, বা এটা হচ্ছে আমরা ওই যে সেল অ্যাড্রেসকে বা সেলের ফর্মুলাকে ড্র্যাগ এন্ড ড্রপ করব। এই অ্যারো মানে হচ্ছে একটা হোল কলাম অথবা হোল রো সিলেক্ট করা। এই মাউস পয়েন্টার মানে হচ্ছে আপনি এখন কলামের উইডথকে বাড়াইতে কমাইতে পারবেন। লাস্টের মাউস পয়েন্টার মানে হচ্ছে আপনি রো গুলার হাইট কে কমাইতে বাড়াতে পারবেন। একই রকম এটা হচ্ছে অ্যারো পয়েন্টার নর্মাল, এটা দিয়ে হচ্ছে এই মাঝখানেরটা দিয়ে হচ্ছে আপনি এই অবস্থা আসলে আপনি সেল গুলাকে মুভ করাইতে পারবেন। আর এখানে প্লাস মানে হচ্ছে কপি হইতেছে আর কি। ঠিক আছে, কপি হচ্ছে। এগুলা মানে খুব মুখস্থ করা লাগবে না, বাট একটু মাথায় রাখবেন যেন দেখলে মনে পড়ে, পরিচিত মনে হয়, একদম অপরিচিত যেন না লাগে, এটা হলো বিষয়। আচ্ছা, এরপরে হচ্ছে ফর্মুলা আর ফাংশন। এক্সেল মানে হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের ফর্মুলা লিখতে হবে। যোগের ফর্মুলা, বিয়োগের ফর্মুলা, ভাগের ফর্মুলা, গুণের ফর্মুলা, ভাগশেষের ফর্মুলা, পার্সেন্টের ফর্মুলা, বর্গের ফর্মুলা, বিভিন্ন ধরনের ফর্মুলা আপনাকে লিখতে হবে। এইগুলাকে ফর্মুলা বলতে স্যার ফাংশন কোনগুলা? ফাংশন হচ্ছে আপনার যোগ করার জন্য এরকম একটা সাম নামে একটা ফাংশন আছে। এই ফাংশনের কাজ হচ্ছে আপনি তাকে বিভিন্ন ধরনের সেল অ্যাড্রেস দিবেন, সে সেই সেল অ্যাড্রেসের ডাটাগুলোকে যোগ করে দেখাবে। আপনাকে আলাদা করে প্লাস দিয়ে দিয়ে যোগ করা লাগবে না। ম্যাক্স ফাংশনের কাজ হচ্ছে সর্বোচ্চটা বের করা। এখন আপনাকে যদি আমি বলি কতগুলো সংখ্যার মধ্যে সর্বোচ্চ কে তাকে বের করো, এখন আপনার কিন্তু এটা করতে খুব সমস্যা হবে, সহজে পারবেন না। কিন্তু ম্যাক্স ফাংশনকে যদি আপনি দিয়ে দেন, ম্যাক্স ফাংশনকে আপনি ডাটাগুলো দিয়ে দিবেন সংখ্যাগুলা, সে অটোমেটিক 1 সেকেন্ডের মধ্যে
সবচেয়ে বড় কি আছে তাকে বের করবে। একই রকম মেন ফাংশনটাও একই জিনিস, কতগুলো সংখ্যার মধ্যে সর্বনিম্নটা বের করে দেবে। এরকম এভারেজ কাউন্ট, এরকম অনেক ধরনের ফাংশন আছে। ঠিক আছে। এখন আহ, এই যে এক একটা আপনি দেখতেছেন ম্যাক্স, মিন, সাম, এভারেজ কাউন্ট, ম্যাক্স, মিন, সাম, এভারেজ কাউন্ট, এগুলোকে বলা এক একটা ফাংশন। ম্যাক্স, মিন, সাম, এভারেজ কাউন্ট, এগুলোকে বলা এক একটা ফাংশন। আর এইগুলোর সমন্বয় হচ্ছে একটা ফর্মুলা গঠিত হয়। ফর্মুলা হচ্ছে যে ফাংশন আর ক্যালকুলেশন, দুটো সমন্বয়। ঠিক আছে, ফর্মুলা। এরকম বিভিন্ন ফাংশনের পরিচিতি এখানে আছে। ডেট টাইম, ম্যাথ, লজিক্যাল, স্ট্যাটিস্টিক্যাল, বিভিন্ন ধরনের ফাংশন আমাদের এখানে আছে। আর এইখানে এটার একটা পরিচিতি আর কি, যোগ করার জন্য আমাদের সাম ফাংশন, শর্ত সাপেক্ষে যোগ করার জন্য সাম ফাংশন, আমরা এগুলো সবই দেখবো, শুধু পরিচিতিমূলক কথাবার্তা। এন্ড হচ্ছে, এন্ড এর কাজ হচ্ছে শর্ত চেক করা, না এন্ড এর কাজ হচ্ছে আহ এবং একের অধিক কাজের মধ্যে যদি সবগুলাই আমার করা দরকার হয় তখন আমরা এন্ড ব্যবহার করব। যদি একের অধিক কাজের মধ্যে যে কোনো একটা আমার প্রয়োজন হয় তখন আমরা অর ব্যবহার করব। ইফ হচ্ছে শর্ত সাপেক্ষে কোনো কাজ করব, এটাকে বলে নেস্টেড ইফ। শর্ত যদি একাধিক থাকে তখন আমরা নেস্টেড ইফ ব্যবহার করবো। এভারেজ গড়, এভারেজ ইফ, শর্ত সাপেক্ষে গড়, কাউন্ট গণনা করা, কাউন্ট ইফ, শর্ত সাপেক্ষে গণনা করা, এই সবগুলো ফাংশনই আমরা দেখবো। র্যাঙ্ক হচ্ছে ক্রম বের করা, এরকম আর কি অনেকগুলা কথা আছে এখানে। ইফ এর কিছু স্ট্রাকচার দেওয়া আছে, এটা এখন আমরা না যাই, এটা আমরা কাজ করতে গেলে সবচেয়ে ভালো বুঝতে পারবো। আচ্ছা, লাস্টে একটা কথাই আছে, আর সেটা হচ্ছে দেখবেন সেল অ্যাড্রেস। সেল অ্যাড্রেস মোটামুটি দুই ধরন বা তিন ধরন বলতে পারেন আর কি, মেইনলি দুই ধরনই। একটা হচ্ছে রিলেটিভ সেল অ্যাড্রেস। সেল অ্যাড্রেস, রিলেটিভ সেল অ্যাড্রেসটা হচ্ছে আপনার সি টু, এটা একটা রিলেটিভ সেল অ্যাড্রেস। রিলেটিভ মানে হচ্ছে আপেক্ষিক, তাই না? রিলেটিভ পরিবর্তনশীল বা আপেক্ষিক। তো আপনার আহ যে সেল অ্যাড্রেস গুলা আপনার পরিবর্তনশীল তাদেরকে বলা হচ্ছে রিলেটিভ সেল অ্যাড্রেস। আর অ্যাবসোলুট সেল অ্যাড্রেস বা ফিক্সড বলতে পারেন, যে সেল অ্যাড্রেস গুলো ফিক্সড। ফিক্সড বুঝবেন কিভাবে? যে সেল অ্যাড্রেসের সামনে একটা করে ডলার আসবে, ডলার। এটা হলো কলাম, সি হলো কলাম, আর এটা হলো রো টু। তাহলে যদি ডলার থাকে তাহলে বুঝবেন এটা অ্যাবসোলুট সেল অ্যাড্রেস বা এটা ফিক্সড একটা সেল অ্যাড্রেস। ঠিক আছে। এই সেল অ্যাড্রেস কখনোই পরিবর্তন হবে না। কোন ক্ষেত্রে পরিবর্তন হবে না আর কোন ক্ষেত্রে পরিবর্তন হবে, এটা কাজের উপর আপনার ডিপেন্ড করবে। আপনি কোন কাজে ব্যবহার করতেছেন সেই ক্ষেত্রে আপনার সেল অ্যাড্রেসটা পরিবর্তন হবে। ঠিক আছে। আর এই আর কি মোটামুটি, আমরা এগুলো আরো সামনে এগুলো আর একটাকে বলা হচ্ছে আপনার মিক্সড রেফারেন্স। মিক্সড রেফারেন্সটা হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্সে আপনার রো কলাম দুইটাই ফিক্সড, আর মিক্সড রেফারেন্সে হচ্ছে আপনার যে কোনো একটা ফিক্স থাকবে, যে কোনো একটা অ্যাবসলিউট থাকবে। যে কোনো একটা বলতে হয় রো অ্যাবসলিউট থাকবে, না হলে কলাম অ্যাবসলিউট থাকবে। অর্থাৎ এইখানে ডলার থাকবে যে কোনো একটার সামনে, হয় সি এর সামনে অথবা টু এর সামনে। দুইটা ডলার থাকবে না, যে কোনো একটার আগে ডলার থাকবে। সেক্ষেত্রে যার সামনে ডলার সে ফিক্সড, যার সামনে ডলার নাই সে পরিবর্তন। ঠিক আছে, এগুলো সুবিধা অসুবিধা আমরা যখন ফর্মুলা লেখা শুরু করব তখন বুঝতে পারবো। এই হলো প্রেজেন্টেশন। এখানে কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলেন। কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার মেইন কথা একটু বলতেন, জয়েন করছি তো সব নেই। হ্যাঁ, বুঝি নাই। মানে এখানকার মেইন থিমটা যদি আরেকবার একটু বলতেন। আমি একটু আগে জয়েন করছি তো সবগুলো শুনতে পারিনি, সেই সময় শুনতে পাচ্ছি। মেইন এত খুব গুরুত্বপূর্ণ কিছু না, এই একটা সাধারণ পরিচিতি।
আর কিছু না। সাধারণ পরিচিতি আপনার আমাদের অ্যাসাইনমেন্টটা করার জন্য খুব বেশি সমস্যা হবে না, ঠিক আছে? বুঝতে পারবেন এই যে মানে সেল কি, ওয়ার্ক বুক বা ওয়ার্কশিট বা শিট কি জিনিস, এগুলাই। বিভিন্ন ধরনের ট্যাবের নাম, মাউস পয়েন্টার কোনটা কোনটাকে কি বলে, আর ফাংশন ফর্মুলা কি জিনিস। খুব কঠিন কিছু বলি নাই, মানে এটা না জানা যে আপনি কাজ শুরু করতে পারবেন না এরকম না, কাজ করতে পারবেন। কাজ আমরা শুরু করে দিব। আহ আপনাদের কি ব্রেক দেওয়া হয়? জি স্যার, নামাজের সময়। তাহলে আমরা মনে হয় একটা ব্রেকে যাইতে পারি। আমি আসলে মানে অ্যাসাইনমেন্টটা ব্রেকের পরে একসাথে শুরু করতে যাচ্ছি আর কি, একবারে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমরা এখন একটু ব্রেক দেই। সবাই আসছে না? আমরা শুরু করি। আচ্ছা, এক্সেল এর সফটওয়্যারটা পাবো কোথায় আমরা? আমাদের পিসিতে এক্সেল সফটওয়্যারটা কিভাবে আনবো বলেন তো কেউ একজন? এক্সেল সফটওয়্যারটা ইনস্টল দিব কিভাবে পিসিতে? কেউ কি আসি আমরা? কি করতে হইতেছে? কেউ নাই তাইলে? হ্যালো স্যার, আসছি স্যার। হ্যাঁ বলেন, এই এক্সেল সফটওয়্যার ইনস্টল দিবেন কিভাবে? অফিস অফিস সেট আপ দিলে তো স্যার এক্সেল সেট আপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অফিস ইনস্টল দিলে আপনারা এক্সেল সফটওয়্যারটা পেয়ে যাবেন, তাই তো? জি স্যার। অফিস অফিস সেটআপ দিলে কি কি সফটওয়্যার পাবেন বলেন? ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট স্যার, আউটলুক, হুম হুম। ওয়ান নোট, শেয়ার পয়েন্ট, এই তো এগুলো স্যার। আচ্ছা, একটু দেখি তাহলে কি কি পাওয়া যায়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা এক্সেল এর একটা এক্সেল কে ওপেন করতে হবে, তাই তো? তো আমরা হচ্ছে এই ডেস্কটপে দেখি, যে কোনো ফোল্ডারে আপনি যাবেন, যে কোনো ফোল্ডারেই আপনি যদি, যে কোনো ফোল্ডারেই আপনি যে এরকম রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে দেখবেন নিউ থেকে যেভাবে ওয়ার্ড ক্রিয়েট করছেন, ওয়ার্ড ফাইল, একটু নিচের দিকে আসলে দেখবেন এমএস মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট আছে। যেভাবে ওয়ার্ড ফাইল ক্রিয়েট করছেন একইভাবে এক্সেল ফাইল ক্রিয়েট করবেন। ক্লিক দিয়ে এখানে একটা নাম দিবেন, ধরেন নাম দিলাম এক্সেল +1। এর নাম, আর ওই যে ফরম্যাট ডট এক্সেল এসএক্স এক্সটেনশন, এটা থাকবে, ওইখানে কোনো হাত দিব না। এন্টার দিলাম, এটা চলে আসলো। এটা দিলাম। স্যার এখনো এখনো কি অনেকে আসছে কিনা স্যার একটা? আমি যাওয়ার আগে 19 জন না 20 জন দেখছিলাম, এখন 24 জন আছে। আচ্ছা, তাহলে
এখন আমাদের একটা এক্সেল ফাইল ক্রিয়েট করলামই হবে, অথবা আপনি এই যে উইন্ডোজ বাটনে ক্লিক করে এখান থেকে অল অ্যাপস আছে, অল অ্যাপস, অল অ্যাপসে ক্লিক করেও আপনি এখান থেকে লিখতে পারেন। এক্সেল লিখলে চলে আসবে এক্সেল, এক্সেল লিখলে এই যে এক্সেল অ্যাপ, এখানে ক্লিক করলে আপনার নতুন একটা ব্লাঙ্ক ওয়ার্কবুক তৈরির জন্য বলবো। ঠিক আছে, এখানে আপনার আগে ফাইল তৈরি হবে, তারপরে নাম দিবেন। আর যদি রাইট ক্লিক করে করেন তাহলে আগে ফাইলের নাম দিতে হবে, তারপরে ডাবল ক্লিক করে ফাইলটা ওপেন করতে হবে। প্রথম ওইটা করাই ভালো, ফাইলের নাম ঠিক করে তারপর আমরা ফাইল ওপেন করব। এখন ওই আগের বিষয়গুলো আমরা একটু আসি, ওয়ার্কবুক কি জিনিস। তো ফাইলের মধ্যে যদি যান দেখবেন এখানে লেখা আছে নিউ ব্লাঙ্ক ওয়ার্কবুক। এই ব্লাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করলে আপনার সামনে নতুন একটা ফাইল আসবে। এই যে উপরে দেখেন এটা হয়ে গেছে বুক 2। আবার ক্লিক করি ব্লাঙ্ক ওয়ার্কবুক, এটা হয়ে গেছে বুক 3। মানে নতুন একটা ওয়ার্কবুক আপনার জন্য ক্রিয়েট হচ্ছে, মানে নতুন একটা এক্সেল ফাইল আপনার জন্য create হচ্ছে। এই এক্সেল ফাইলের মধ্যে দেখবেন এই যে নিচে শিট আছে অনেক, শিট 1, এখানে প্রেস করবেন শিট 2, এখানে ক্লিক করবেন শিট 3, শিট 4, আবার ক্লিক করবেন শিট 4, 5, 6, 7, এবারে যত ক্লিক করবেন আসবে এরকম কম বেশি 255টা শিট আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে, এগুলোকে আবার রাইট ক্লিক করে ডিলিট করে দেন, ডিলিট, 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 ডিলিট। ওকে, রাইট ক্লিক করে ডিলিট করে দিলাম। আর এই যে এগুলো থাকে একটা সেল, এগুলো আয়তক্ষেত্রের মতো দেখতেছেন যেগুলা, এগুলো সব এক একটা সেল। প্রত্যেকটা সেলেরই একটা করে অ্যাড্রেস আছে। এই অ্যাড্রেসটা হচ্ছে এই যে এখানে পাবেন, এটাকে বলে নেম বক্স। এই নেম বক্সের মধ্যে আপনি যেই সেলে ক্লিক করবেন সেই সেলের অ্যাড্রেসটা চলে আসবে অটোমেটিক। ঠিক আছে, আপনাকে কষ্ট করে করে বুঝতে হবে না এটার অ্যাড্রেস কি। যেমন এইখানে ক্লিক করলাম, এটার অ্যাড্রেস হচ্ছে U57। নেম বক্সের মধ্যে আপনি অ্যাড্রেস গুলা পাবেন। এইটাকে বলা হচ্ছে ফর্মুলা বার। আপনি যে সেলে ক্লিক করে যত ফর্মুলা লিখবেন সব এখানে দেখতে পারবেন, সেলের মধ্যেও দেখতে পারবেন, এখানেও দেখতে পারবেন। ঠিক আছে, এটাকে এই যে একটু ড্র্যাগ ড্রপ করা যায়, এখানে ক্লিক করলে বড় ছোট হবে আবার বড় হবে। আচ্ছা, এরপরে এই যে উপরে এইগুলো তো মোটামুটি জানেন, এটা হলো টুল বার। উপরে এই যে একদম উপরে যেটা, এই যে সেট, এটাকে কি বলে, রিডো না আন্ডো, এটা কি, এটা হলো রিডো, রিডো রিডো আর এটা হলো আন্ডো। এখানে আরো কিছু অপশন আছে, এগুলো তাহলে এখান থেকে অ্যাড করতে পারেন। ক্লিক করলে এগুলো চলে আসবে। তো এই জায়গাটাকে আমরা একদম টপ লেভেলে যেটা আছে যে ক্রস, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, এগুলাকে, এই পজিশনটাকে আমরা বলছি টুল বার। এর নিচেই দেখবেন নাম আছে কিছু, এগুলোকে বলে ট্যাব বা মেনু। এই যে হোম, ফাইল, ইনসার্ট, পেজ লেআউট, এগুলো প্রত্যেকটা একটা ট্যাব বা মেনু। ঠিক আছে, এটাকে আপনি মেনু বার বলতে পারেন, পুরো জায়গাটাকে বলতে পারেন মেনু বার। এরপরে প্রত্যেকটা ট্যাবে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন নিচে এই যে একটা জায়গার মধ্যে নতুন নতুন জিনিস আসতেছে। এক এক ট্যাবে ক্লিক করতেছেন এক এক জিনিস আসতেছে। তো এই জায়গাটাকে বলা হচ্ছে রিবন, এই পুরো জায়গাটাকে বলা হচ্ছে রিবন। ঠিক আছে, এই যে পুরো জায়গাটা, এই যে একদমই সাদা এই জায়গাটা, এটাকে বলা হচ্ছে একদম রিবন। ঠিকঠাক হলো নাকি? এই জায়গাটা হচ্ছে আমাদের রিবন, এইগুলো থাকবে এই 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 সহ, এই বরাবর যাবে আর কি। ওকে, জীবনের মধ্যে দেখবেন বিভিন্ন ধরনের গ্রুপ আছে। এই যে ছোট্ট করে কিছু বার দেখা যায়, তারপরে কিছু লম্বা লম্বি বার, এই বার দিয়ে যে সেপারেট করা একটা অংশ, এগুলোকে বলা একটা গ্রুপ। এই গ্রুপের নামটা হচ্ছে ফন্ট গ্রুপ। এটা আর একটা গ্রুপ, এটার নাম হচ্ছে অ্যালাইনমেন্ট গ্রুপ। এটা আবার একটা গ্রুপ, এটার নাম হচ্ছে নাম্বার গ্রুপ। এটা আবার একটা গ্রুপ, এটার নাম হচ্ছে স্টাইল গ্রুপ। এটা একটা গ্রুপ, এটার নাম হচ্ছে এডিটিং গ্রুপ। এই যে লম্বা লম্বি বার দিয়ে যেগুলো সেপারেট করা আছে এগুলোকে গ্রুপ বলে। ঠিক আছে, তো এই হলো আমাদের পরিচিতি একটু। আর এখানে আপনাদের অনেকেরই দেখবেন এটা আসবে আবার আসবে না, কাজ করার সময় আসবে, কাজ করার পর চলে যাবে, অনেকের একদমই আসবে না। এই রিবন গুলা, এইগুলো প্রয়োজন হয়। তো রিবন কিভাবে আনবেন, এই যে এখানে একটা বাটন দেখবেন রিবন ডিসপ্লে অপশন। রিবন ডিসপ্লে অপশনে
সবসময় 3 নম্বরে যেটা আছে সেটা ক্লিক করবেন, শো ট্যাবস এন্ড কমেন্টস। অনেকের হচ্ছে এরকম আছে, থাকতে পারে আর কি। দেখবেন এই রিবন ট্যাব কিছুই আসবে না, এই উপরে ক্লিক করবেন তারপর আসবে, আবার এখানে কাজ করতে যাবেন দেখবেন চলে যাবে। এই সমস্যা সমাধানের জন্য এই রিবন অপশনে এখান থেকে লাস্টে দিতে হবে শো ট্যাবস এন্ড কমেন্টস, এটা দিলে চলে আসবে। ঠিক আছে। আর হচ্ছে আমরা চাই, ওই যে দেখলাম যে সবার লাস্টের রো কত, কন্ট্রোল চেপে ডাউন অ্যারো দিবেন, কন্ট্রোল চেপে অ্যারো ডাউন অ্যারো। এই যে দেখেন 14,10,38,576। এবার কন্ট্রোল চেপে রাইট অ্যারো, এই যে চলে আসছে এক্সএফ ডি। ঠিক আছে, এক্সএফ ডি চলে আসছে। এটা হলো সবার লাস্টের কলাম। তাহলে আমরা এখন কোথায় আছি, সবার লাস্টের কলাম, সবার লাস্টের রো। ঠিক আছে। এটাকে যদি আপনি ওই যে সংখ্যা দেখতে চান কত হয়, তাহলে সেটা দেখবেন ফাইল, মোর অপশন থেকে ফর্মুলা, ফর্মুলা থেকে R1C1 রেফারেন্স স্টাইল দেখতে হবে। যদি ওকে দিবেন, ওকে দিলে এই যেখানে আছে 16,384। তার মানে ওই সময় একটু ভুল বলছি মনে হয়। 16,384টা আপনার কলাম আছে, এগুলো একটু মনে রাখবেন। এটাকে আবার অফ করে দেই। কলাম গুলো সাধারণত লেটারাই থাকে আর কি, নাম্বার থাকে না। আবার আপনি কন্ট্রোল চেপে হোম প্রেস করবেন, আপনার একদম প্রথম সেলে নিয়ে আসবে। ঠিক আছে। তো এই হলো আমাদের মোটামুটি কাজ শুরুর আগে যা যা বলা দরকার ছিল তাই। বলেন, এর মধ্যে কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, তাহলে আমরা এখন অ্যাসাইনমেন্টে চলে যাই। অ্যাসাইনমেন্টে গেলে আমাদের কি দেখাইতে হবে, এটা হলো স্ক্রিন শেয়ার। আচ্ছা, তুমি দেখতে পারবেন। এই হলো আমাদের অ্যাসাইনমেন্ট। তো আমরা প্রথমে এই জিনিসটা ওভাবে একটু টাইপ করবো, এগুলো প্রথম কাজ। আমরা এটা একটু টাইপ করে ফেলবো। আমরা এই ফাইলটা টাইপ করে ফেলি। আইটেম ইউনিট ফাইল কোয়ান্টিটি টোটাল ভ্যাট 15%, কম্পিউটার স্ট্যাবিলাইজার, স্ট্যাবিলাইজার হয়, প্রিন্টার 4500, আইটেম টোটাল কোয়ান্টিটি ইউনিট প্রাইস। এগুলা একটু কপি করে নিই।
এই হলো আমাদের কাজ। হ্যাঁ, এখন এটাকে আমরা একটু সিলেক্ট করে একটু বক্স আকারে দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে দেখবেন অল বর্ডার দিয়ে দিবেন ওয়ার্ডের মতো। ক্লিক করে অল বর্ডার, একটু দেখতে ভালো লাগে। এটাকে একটু বড় করতে পারি। কন্ট্রোল চেপে, কিবোর্ডে কন্ট্রোল চেপে আপনি এই যে মাউসের চাকাটা একটু স্ক্রল করবেন, তাহলে এটা বড় ছোট হবে। অথবা এটা সিলেক্ট করে, অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে, সিলেক্ট না করলেও হবে, তাহলে পুরো শিট এইখান থেকে প্লাস দিবেন নিচে, যে ডান পাশে নিচে থেকে, তাহলে এখান থেকে বড় হবে। ওকে, আচ্ছা, এই হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো, ধরেন অনেক সময় আপনি লিখছেন, লিখার পরে ধরেন এই যে জায়গাগুলো একটু এলোমেলো হয়ে গেছে, বড় ছোট অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, তারপরে ধরেন আপনার লেখায় যেরকম কেটে গেছে, অনেক সময় দেখবেন এই যে কম্পিউটার, স্টেবিলাইজার, প্রিন্টার, এই লেখাগুলো কেটে গেছে। তো আপনি যদি, আমরা এই লেখাটা একটু কেটে দিই, কম্পিউটারকে কেটে দিছি। হ্যাঁ, তাহলে এখানে কিছু নাই। আবার একটু লিখি, এই লেখাটা মনে হচ্ছে না ইউনিট প্রাইসের মধ্যে চলে গেছে। তো আপনার আসলে এরকম মনে হইতে পারে। মনে হওয়ার কারণ হচ্ছে আপনার এক্সেলের, আপনি যে সেলে এই ডাটাটা লিখতেছেন, ওই সেলে যথেষ্ট পরিমাণে জায়গা নাই এই এই ডাটাটা লেখার জন্য, যার জন্য সে এমন ভাবে দেখাচ্ছে যেন মনে হইতেছে তার পাশের সেলের মধ্যে ঢুকে গেছে, কিন্তু আসলে ঢুকে নেই, সে ওই সেলের মধ্যেই আছে। এন্টার দিলে দেখবেন ওই যে পাশের সেলে কোনো ইফেক্ট পড়েনি। এন্টার দিলে এটা বোঝা যায়। এখন কথা হচ্ছে, এই যে সেলটা থাকলো আইটেম, এই সেলটাকে আমি তো এরকম চাই না, আমার তো পুরো লেখাটা দরকার। এখন আপনি যদি কন্ট্রোল পি দেন, প্রিন্ট ভিউতে যান, ওই যে দেখেন লেখাটা কেটে গেছে। প্রিন্ট ভিউতে গেলেও কি মনে হচ্ছে, লেখাটা কেটে গেছে না? তাহলে এখন এই লেখাটাকে তো আপনার মানে ঠিক করতে হবে। কিভাবে ঠিক করবেন? এটা হচ্ছে আপনি ওই যে কিছু মাউস পয়েন্টার দেখাচ্ছিলাম, এই যে এটা হচ্ছে দুই কলামের মাঝখানে একদম হেডিং এ, এবিসিডি হেডিং না, এইগুলোর মাঝখানে দেখবেন অ্যারোটা রাখলে কার্সরটা রাখলে এরকম হয়ে যায়। এরকম হওয়ার পরে লেফট ক্লিক করে ধরে রাখবেন, ধরে রেখে এটাকে এরকম টানের ব্যয় বাড়াইতে পারবেন আপনি চাইলে। এভাবে আপনি যত খুশি তত নিতে পারবেন, জায়গা যথেষ্ট নিতে পারবেন। ঠিক আছে, যত দূর দিবেন তত দূর যায় এটা স্টপ হবে। ওকে, ওকে, তাহলে আমাদের এতটুকুন হলেই তো হয়, তাই না? আবার ইউনিট প্রাইস এটাও একটু বেশি মনে হইতেছে, এটাও একটু ছোট করে দিলাম, হইলো। প্রিন্টার, এটার আবার হাইট বেশি হয়ে গেছে, হাইটটাকে একটু ছোট করে দিলাম, হইলো। এটার হাইটটা ছোট করে দিলাম, হইলো। ওকে, এটার একটু হাইটটা, উইডটা বেশি হয়ে গেছে, বেশি মোটা হয়ে গেছে, তাহলে এটাকে ছোট করে দিলাম। আর একটা হয়ে যাচ্ছে, আপনি এরকম হাত দিয়ে নিজে মেজারমেন্ট না করে অটোমেটিক করবেন। সেটা হলো ধরেন, এটা ধরেন যে বেশি কম হয়ে গেছে, এখানে একটা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে অটোমেটিক উইডটা নিয়ে নেবে। আবার এখানে একটা ডাবল ক্লিক করেন, অটোমেটিক উইড নিয়ে দিবে। ডাবল ক্লিক, অটোমেটিক উইড নিয়ে দিবে। ঠিক আছে, এইভাবে একটু নিজেকে বুঝাইতে হবে। এই হলো বিষয়। বুঝতে পারছি এতটুকু? কোশ্চেন আছে এর মধ্যে, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমরা এখন কাজ শুরু করি। দেখেন, এটা হচ্ছে একদম সিম্পল একটা এক্সেল শিট, শুধু যোগ, গুণ, ভাগ, আর কিছু নাই। ঠিক আছে,
এটা একটা সেট, ধরেন এটা একটা সেট, এই এক সেট, আর এই আর এক সেট, এরকম তিন সেট আছে আর কি। লাস্টে প্রফিট আছে, প্রফিট লিখি নাই, প্রফিট গুলাকে একটু অল্পটা দিয়ে দিই। তো এই সেটের মধ্যে যে কাজ করতে হবে আপনাকে, টোটাল বের করতে হবে। ইউনিট প্রাইস মানে কি, একটা কম্পিউটারের দাম হচ্ছে, এটা বেশি হয়ে গেছে, এটা 35,000 হবে, চারটা শূন্য দিয়ে দিই। একটা কম্পিউটার দাম হচ্ছে আপনার 35,000, তাহলে 5টা কম্পিউটারে কিনতে গেলে টোটাল কত টাকা লাগবে? একটা স্টেবিলাইজার হচ্ছে 3,000, তাহলে 6টা স্টেবিলাইজারের মোট দাম কত হবে? একটা প্রিন্টারের দাম 4,500, তাহলে 10টা প্রিন্টারের মোট দাম কত হবে? এই জিনিসগুলো আপনাকে টোটালে বের করতে হবে। তারপরে কম্পিউটারের টোটাল যা আসছে তার উপর 15% ভ্যাট, স্টেবিলাইজার টোটাল যা আছে তার উপর 15% ভ্যাট, প্রিন্টারের টোটাল যা আছে তার উপর 15% ভ্যাট, এভাবে বের করতে হবে। তাহলে এক্সেলে যখনই আপনি কোনো ফর্মুলা অ্যাপ্লাই করবেন, ফর্মুলা মানেই কোনো ফাংশনের ব্যবহার বা কোনো ম্যাথমেটিক্যাল বা কোনো লজিক্যাল অপারেশন, তখনই আপনাকে একটা, সবার প্রথমে চোখ বুজে একটা কল দিতে হবে। কেন দেয়া লাগবে, এই কেনর কোনো ব্যাখ্যা নাই, কেন মানে হচ্ছে এটাই এক্সেলের নিয়ম। শুরুতে আপনাকে কল দিতে হবে, কেন দেয়া লাগবে এর কোনো ব্যাখ্যা নাই। কেন মানেই এক্সেল বুঝবে এখানে একটা সূত্র আছে, এখানে কোনো ডাটা নাই, সূত্র বোঝানোর জন্য আপনি কল দিবেন, কোনো ফর্মুলা আছে বা কোনো ফাংশন আছে এটা বোঝানোর জন্য। এখন এখানে ইউনিট প্রাইস হচ্ছে 35,000 আর কোয়ান্টিটি হচ্ছে 5, তাহলে এখানে কি করতে হবে টোটাল বের করার জন্য বলেন? খাতা কলমে যদি আমরা করি কি করবো তখন? গুণ করতে হবে, মাল্টিপ্লাই। গুণ করা লাগবে। তাহলে আমরা কি করব, এই 35,000-এর সাথে 5কে গুণ করব। তাহলে এখন এই 35,000-কে কি কি আমরা টাইপ করে দিব, এখানে এরকম 35,000 লিখে দিব? এরকম লিখবো না, আমরা এখানে ওই যে সেল অ্যাড্রেস গুলো ব্যবহার করব। 35,000 সেল অ্যাড্রেসের সাথে 5-এর সেল অ্যাড্রেসকে গুণ করব। 35,000 সেল অ্যাড্রেস গুণ 5-এর সেল অ্যাড্রেস, তাহলে 35,000 সেল অ্যাড্রেস কিভাবে পাবো? এই 35,000-এর উপর একটা ক্লিক করব, বি2 হচ্ছে আপনার 35,000 সেল অ্যাড্রেস, এই যে দেখেন এখানে সিলেক্ট হয়েছে, চলে গেল। অথবা আপনি দেখতে পারেন এই যে কলাম হচ্ছে বি আর রো হচ্ছে কত, 2, তাহলে বি2 এই হচ্ছে সেল অ্যাড্রেস। কিবোর্ড থেকে স্টার দিবেন, স্টার, দেখবেন কিবোর্ডে স্টার আছে, এটা হলো গুণের চিহ্ন। স্টার পাবেন একদম ডান দিকে, একদম ডান দিকে লম্বা লম্বি আছে না নিউমেরিক কি গুলা, 1 2 3 4 5 6, ইন্টার, প্লাস, মাইনাস, স্টার, ভাগ, নাম লক, নাম লক আছে যেখানে দেখবেন, নাম লকের পাশে দেখবেন স্টার আছে, ওইটা দিবেন। অথবা এই যে কিবোর্ডে মাঝ বরাবর 8 আছে, শিফট চেপে 8 দিবেন, তাহলেই হবে। আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে, গুণ করবো কার সাথে, 5-এর সাথে, তাহলে 5-এ একটা ক্লিক করবেন, 5-এর সেল অ্যাড্রেস চলে আসবে। তাহলে এই দুটো হয়ে গেল। এখন আপনি একটা এন্টার দিবেন, এন্টার দিলে ইকুয়েশনটা অ্যাপ্লাই হবে বা কমপ্লিট হবে। এন্টার দিলে দেখেন ওই দুটোর গুণফল চলে আসছে। ঠিক আছে, এই হলো গুণ করা। প্রত্যেকটা কাজ আপনাকে এইভাবে করতে হবে, প্রত্যেকটা কাজ এভাবে করে যেতে হবে, না করলে হবে না। এটা একদম সিম্পল কাজ, আরো অনেক কঠিন কঠিন কাজ আছে। এক্সেলে কিন্তু আপনার ভালো চাকরি পাওয়া যায় জানেন কেউ? এক্সেলে যদি আপনি ভালো কাজ শিখেন, আপনার কিন্তু চাকরি আছে, জানেন তো এগুলা? ডাটা অ্যানালিস্টের কাজ পাওয়া যায় এক্সেলে, ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং করতে পারবেন কিন্তু এক্সেল দিয়ে, শুধু ভালো এক্সেলের কাজ শিখলে ফ্রিল্যান্সিং করতে পারবেন। ওয়ার্ডের কাজ দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, ওয়ার্ডেও আপনি, এক্সেলে তো ওই যে আপনার ডাটা এন্ট্রির অনেক কাজ, ডাটা ডাটা এন্ট্রি অপারেটর হিসেবেও তো চাকরি আছে, সরাসরি অনেক কোম্পানি চাকরি দেয় ডাটা এন্ট্রি অপারেটর, ওইগুলো এক্সেলের কাজ। এছাড়া ডাটা অ্যানালিস্টের অনলাইনে অনেক কাজ পাওয়া যায় ফ্রিল্যান্সিং জন্য, এবং এটার ভালো ডিমান্ডও আছে ডাটা অ্যানালিস্টের। আর এই কাজগুলা এক্সেল আর কিছু এক্সট্রা কিছু জিনিস জানতে হবে, তাহলেই হয়ে যায়।
ঠিক আছে? আর এক্সেলটাই আসলে আপনাদের কোর্সে বোঝার মতো এক্সেলই আছে, বাকি জিনিসগুলোর মধ্যে বোঝার কিছু নাই। ওয়ার্ড শিখবেন, ওয়ার্ডের মধ্যে গল্প ওয়ার্ডটা শুধু লেখালেখি করবেন, এক্সেলটা বুঝতে হবে। আর পাওয়ার পয়েন্ট হচ্ছে সুন্দর করে একটা কাজ রিপ্রেজেন্ট করবেন। সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারাটা অনেক ইম্পর্টেন্ট। আপনি একটা কাজ পারলেন কিন্তু সেটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারলেন না, তাহলে ওই কাজে কেউ মূল্যায়ন করবে না। আগে আপনার কি দেখবে? দর্শন দেখবে, তাই না? তারপর আপনার গুণ বিচার করবে আপনি কি কাজ করছেন। কিন্তু যদি প্রেজেন্টেশন খারাপ হয়ে যায় তাহলে কিন্তু কেউ আপনাকে আর বিচার করতে আসবে না। আচ্ছা, আমরা কাজে ব্যাক করি। স্যার B2 গুণন হুম, বলেন বলেন। স্যার B2 গুণন C2 এইটা কিভাবে করলেন আর একবার একটু বুঝে দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, এই সমস্যা হলে বলবেন, হ্যাঁ? আচ্ছা, টোটালের মধ্যে আমরা কি করব? টোটালের মধ্যে আমরা আসলে কম্পিউটার, প্রত্যেক ইউনিট প্রাইস মানে কি, একটা কম্পিউটার দাম 35,000। আর কম্পিউটারের কোয়ান্টিটি কত আছে? 5। তাহলে এখানে টোটালের কলমে আসলে আপনাকে বের করতে হবে এই যে 5টা কম্পিউটারের জন্য টোটাল কত টাকা। একটা কম্পিউটারের দাম 35,000, তাহলে 5টা কম্পিউটারের দাম মোট কত আসবে সেটা হলো আপনাকে বের করতে হবে। তাহলে আমরা ঐকিক নিয়মে কি জানি? আমরা তো ঐকিক নিয়মে এগুলো করছি না। একটার দাম 35,000, অর্থাৎ 5টার দাম 35,000 গুণ 5। তাহলে 35,000-এর সাথে 5 গুণ করতে হবে। তাহলে আপনি এখানে ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে এই 35,000-এর উপর একটা ক্লিক করবেন, তাহলে 35,000 সেল অ্যাড্রেস চলে আসবে। গুণ 5-এর উপর ক্লিক করবেন, তাহলে 5-এর সেল অ্যাড্রেস চলে আসবে। এইভাবে হলো দুটো আসছে। আসার পর এটা একটা এন্টার দিবেন। ঠিক আছে, এটা আপনার চলে আসবে। জি স্যার। এই যে সূত্রটা উপরে দেখা যাচ্ছে, দেখেন ফর্মুলা বারে সূত্রটা দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে কাজ কি? স্ট্যাবিলাইজারের টোটাল বের করতে হবে, প্রিন্টারের টোটাল বের করতে হবে। এখন দেখেন, স্ট্যাবিলাইজারের নিয়মটাও তো একই, তাই না? স্ট্যাবিলাইজার ইউনিট প্রাইসের সাথে কোয়ান্টিটি গুণ, প্রিন্টারের ইউনিট প্রাইসের সাথে কোয়ান্টিটি গুণ। তাহলে এইখানে আমি যে কাজ করছি নিচের গুলোরও কিন্তু একই কাজ। তাহলে যদি আপনি কখনো দেখেন পর পর পাশাপাশি সেলগুলার সূত্র একই রকম, একই সূত্র, তাহলে আপনি কি করবেন? আমরা বলি এটাকে হচ্ছে সেলের সূত্রকে ড্র্যাগ করে দিই, ড্র্যাগ অ্যান্ড কপি করে দিই। সেটা কিভাবে করি? এই যে যে সূত্র যে সেলে আসে সেই সেলে একটা ক্লিক করবেন, ক্লিক করে এই সেলে দেখেন এই যে রাইট, বটম রাইটে একটা ডট আছে না, বটম রাইটে ছোট্ট একটা ডট আছে, দেখা যায়? এই সেলটার এই যে ডট আছে, ডটের এখানে মাউসটা নিয়ে গেলে দেখবেন কালো একটা প্লাস হয়ে গেছে। ঠিক আছে, এই কালো প্লাস হওয়ার পরে মাউসের লেফট ক্লিক ধরে রাখবেন, লেফট ক্লিক ধরে রেখে এটাকে এরকম ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলে এই যে এই সূত্রগুলা কপি হয়ে গেল। কপি অটোমেটিক দেখেন এখানে সূত্র কি হয়ে গেছে, B3 × C3, এটাই তো হওয়ার কথা। স্ট্যাবিলাইজারের ইউনিট প্রাইস আছে B3 তে, স্ট্যাবিলাইজারের কোয়ান্টিটি আছে C3 তে, B3 × C3, তাহলে এটা হয়ে গেছে অটোমেটিক। B4 × C4 অটোমেটিক হয়ে গেছে। সেল অ্যাড্রেস গুলো কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, আমার কারণ হচ্ছে এটা যে উপর নিচে পাশাপাশি আছে, উপর নিচে বা পাশাপাশি আছে, এর জন্য অটোমেটিক অ্যাড্রেস গুলো চেঞ্জ হয়ে যেটা প্রয়োজন সেটা নিয়ে গুণ করে দেখা দিচ্ছে। এই জিনিসগুলো যখন আমাদের পাশাপাশি একই সূত্র ব্যবহার করা লাগে তখন আমরা এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই, একই কাজ বারবার আমরা করি না। এটা হলো এক্সেলের একটা ব্যবহারের সুবিধা। ঠিক আছে, এই বিষয়টা মাথা রাখবেন।
এই ড্র্যাগ এন্ড ড্রপ বুঝতে পারছি? এটা তো প্রচুর লাগবে, প্রচুর। স্যার আপনার সাউন্ডটা মাঝে মাঝে করে আস্তে শোনা যাচ্ছে। আস্তে শোনা যায়? আচ্ছা, তাহলে সাথে সাথে বলতে হবে, হ্যাঁ, একটু সাথে সাথে বলতে হবে। এখন ঠিক আছে? স্যার এখনো কম শোনা যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে ঠিক শোনা যাচ্ছে, আবার মাঝে মাঝে অল্প অল্প শোনা যাচ্ছে, মানে শোনা যাচ্ছে না। আর মনে হচ্ছে যে অনেক দূর থেকে বলতেছে। হ্যাঁ এবার ওনার কথাটা স্পষ্ট ছিল, কিন্তু স্যারের কথাটা একটু মনে হয় যে আচ্ছা, সাউন্ডের সমস্যা হইলে একটু সাথে সাথে বলতে হবে, হ্যাঁ। যখনই বুঝবেন যে আমার কথাটা মানে অনেক স্লো বা মনে হচ্ছে অল্প, সাথে সাথে একটু বলতে হবে। এখন স্যার মনে হয় আপনার ঠিক কথাটা হওয়ার এমন কথা। শোনা যাচ্ছে যে অনেক দূর থেকে বলতেছেন, আমরা জাস্ট শুনতে পাচ্ছি আর কি। আচ্ছা, ওইটা স্পিকার কমানো ছিল তো, এর জন্য আর কি। এখন ঠিক হওয়ার কথা। এখন কি ঠিক আছে, না এখনো ঠিক নাই? এখনো ওরকমই শোনা যায় স্যার, আগের মতোই শোনা যায়। এখন আগের মতোই শোনা যায়? তাহলে তো একটু সময় দিতে হবে। এখনো আগের মতোই শোনা যাইতেছে? আগের থেকেও কম স্যার, হ্যাঁ, হ্যাঁ। আগের থেকেও কম শোনা যাচ্ছে। আচ্ছা, আমি একটু চেক করি তাহলে। সাউন্ডের প্রবলেমটা হইতে পারে, এটা একটু সাথে সাথে বললে ইজি। হ্যালো, হ্যালো, হ্যালো। আমি তো এখানে ভালোই পাচ্ছি সাউন্ড। আমি আমার এক ল্যাপটপে কানেক্ট করলাম, ভালোই সাউন্ড আসতেছে। এখন একটু ভালো আসতেছে স্যার আগের চেয়ে। আচ্ছা, আপনাদের যাদের একটু সমস্যা হচ্ছে, একটু কাইন্ডলি আপনাদের স্পিকারটা একটু বাড়াই দিবেন, হ্যাঁ। সাউন্ডটা একটু বাড়াই দিবেন, আশা করি সমস্যা হবে না। তারপর সমস্যা হলে বলবেন, হ্যাঁ। যাদের একটু সাউন্ড শুনতে সমস্যা হচ্ছে, তারা কাইন্ডলি একটু আপনাদের সাউন্ডটা একটু বাড়াই দিবেন। ওকে। স্যার মানে জুম আমার অ্যাপে বাই ডিফল্ট সাউন্ড একটু কম আসে, আমার মনে হয় সবাই যদি একটু ইয়ারফোন ইউজ করে তাহলে মনে হয় একটু ভালো ক্লিয়ার শুনতে পারবে। না, এখানে এখানে একটা ইস্যু আছে স্যার, আমি একটু বলি। হুম, যখন অডিয়েন্স কথা বলছে তখন কিন্তু আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি, বাট আপনার কণ্ঠটা মনে হচ্ছে যে আপনার মাইক থেকে আপনি একটু দূরে আছেন। তবে স্যার চলবে, আপনি কন্টিনিউ করেন স্যার, সুন্দর শোনা যাচ্ছে আর কি। আচ্ছা। মানে আমি আমি হচ্ছে আমার ল্যাপটপে কানেক্ট করে দেখতেছি, এখান থেকে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আর কি। মানে আমার মনে হচ্ছে ওকে। তারপর একটু দেখেন, হ্যাঁ। আচ্ছা, তাইলে আমরা আমরা হচ্ছে ভ্যাটেরটা এখন করি। ভ্যাটেরটা হচ্ছে পার্সেন্ট। ভ্যাটেরটা হচ্ছে পার্সেন্ট। পার্সেন্টের কাজ আমাদের করতে গেলে আগে একটা ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিয়ে, আচ্ছা, ইকুয়াল দিয়ে আমাদেরকে হচ্ছে আহ ভ্যাটটা আমাদের করতে হবে কত? ভ্যাট করতে হবে হচ্ছে টোটালের টোটালের উপর 15% ভ্যাট। তাহলে আপনাকে হচ্ছে সিলেক্ট করতে হবে টোটাল। ইকুয়াল দিয়ে টোটালকে সিলেক্ট করব। আর ভ্যাট লেখার সূত্র হচ্ছে, যার ভ্যাট বের করবেন সে ইনটু যত ভ্যাট তত পার্সেন্ট। কি বললাম? আমরা ভ্যাট বের করবো কার? টোটালের। কত পার্সেন্ট? 15%। তাহলে টোটাল ইনটু 15%। এটা হলো ভ্যাটের
পার্সেন্ট বের করার নিয়ম। পার্সেন্ট বের করার নিয়ম কি? আপনি যার পার্সেন্ট বের করবেন সে ইনটু কত পার্সেন্ট? 15%, তাহলে 15% লিখতে হবে। টোটাল ইনটু 15%, এই হলো সূত্র পার্সেন্ট বের করা সব সময়। যদি এখানে আপনার 30% থাকতো, যদি আপনার 30% থাকতো তাহলে কি হইতো? টোটাল ইনটু 30%। যার টোটাল যার পার্সেন্ট বের করতে হবে সে ইনটু কত পার্সেন্ট, এটা হচ্ছে আপনার পার্সেন্ট বের করার নিয়ম। আমরা আগেরটা আবার একটু ব্যাক করি। ইকুয়াল টোটাল ইনটু 15%, এই হইল বিষয়। ঠিক আছে, এন্টার দিবেন পার্সেন্টটা। আবার এই পার্সেন্টের সূত্র সবার জন্য একই, প্রত্যেকের টোটালের 15%। তাহলে আমরা এই সূত্রটাই নিচে এই যে কালো প্লাস আসার পরে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। ঠিক আছে, আচ্ছা এটা বুঝতে পারছি। দেখেন কোশ্চেন থাকলে বলতে হবে। ওকে, আমাদের এখানে কোশ্চেন হচ্ছে আপনার, কোশ্চেনটা হচ্ছে টোটালের 15% ভ্যাট হিসেবে দেখাইতে হবে। তো এখানে ভ্যাট কতটা মুখ্য না, মুখ্য হচ্ছে আপনার 15% আপনি কিভাবে বের করবেন, একটা সংখ্যার 15% আপনি কিভাবে বের করবেন, এটা হলো মুখ্য বিষয়। তো সেটা বের করার নিয়ম বলছিলাম হচ্ছে এক্সেল এর সূত্রটা কিভাবে লিখবেন। সেটা হচ্ছে ধরেন আপনার 5,000 টাকার 15% কিভাবে বের করবেন। বের করার জন্য আপনাকে কি করতে হবে? এক্সেল এর সূত্র লিখতে হবে এইভাবে। আচ্ছা এটা অ্যানোটেশন করতেছেন কে? অ্যানোটেশন করা যাবে না তো। আচ্ছা এইখানে সূত্র লিখতে হবে 5,000 গুণ 15%। আপনার এক্সেল এর সূত্রটা এইভাবে লিখতে হবে। যদি এখানে 15 না দিয়ে কত দিত, ধরেন 7%, 15 না দিয়ে কত দিত? 7%। তাহলে সব ঠিক থাকবে, শুধু 15 জায়গায় 7 বসবে। আবার এখানে 5,000 নাই, এখানে 15,000 আছে, তাহলে সব ঠিক থাকবে, এখানে শুধু 1 বসবে। তাহলে আপনাকে মনে রাখতে হবে এতটুকু। পার্সেন্ট বের করে কিভাবে? সংখ্যার সাথে গুণ ইন্টু যত পার্সেন্ট তত। 7% বলে 7% লিখবেন, 10% বলে 10% লিখবেন, 11% বললে 11% লিখবেন। ঠিক আছে, তো এই হলো বিষয়, এই কাজটাই আমরা কিন্তু করছি এখানে। তাহলে আমরা কি লিখবো? ইকুয়াল কার 15%? টোটালের, তাহলে টোটালকে সিলেক্ট করলাম, ইনটু কত পার্সেন্ট? 15%, তাহলে 15% লিখে দিব, লিখে দিয়ে এন্টার। এন্টার দিলেই এই যে আমাদের চলে আসবে।
এটা একটু এইভাবে তো দেখাই নাই, এটাকে ড্র্যাগ করবেন, এইভাবে ড্র্যাগ করবেন, এভাবে ড্র্যাগ করলে চলে আসবে। আচ্ছা দেখেন, কোশ্চেন থাকলে বলেন, কোশ্চেন থাকলে একটু সাথে সাথে বলেন, ভালো হয়। ক্লাসে এমনি স্টুডেন্ট জি কম, তার জি উপরে স্যার, কোনো রেসপন্স নাই। স্যার ঠিক একটা আছে স্যার। কোশ্চেন, না হয় আপনারা ঘুমাইতেছেন, নাহলে একটু পরে আমিও ঘুমাই পড়বো, এই আর কি। আচ্ছা, ভাগ করা বিয়োগ করা আমরা দেখবো। হ্যালো হ্যাঁ বলেন, কে বলতেছেন বলেন। স্যার, একটা কোশ্চেন ছিল যে সেল থেকে যদি কোনো সংখ্যা ডিলিট হয়ে যায়, আমরা ওয়ার্ডে তো কন্ট্রোল জেড দিয়ে সেটা পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারি। তো হ্যাঁ, এক্সেল এর ক্ষেত্রে কি সেটা আবার মানে আমাকে ওই নতুন এক্সেল করে আসবে না। টাইপ করতে হবে বা হ্যাঁ হ্যাঁ, এক্সেল আসবে না। or? এক্সেলে একবারের বেশি আর রিডু হয় না ডাটাগুলো, এটা হলো সমস্যা। আচ্ছা, আর এখানে সাবটোটাল হচ্ছে, সাবটোটাল হবে হচ্ছে ইকুয়াল। এখন আমরা একটা যোগ করা শিখবো। যোগ যোগ করে কিভাবে, ধরেন এই তিনটা যোগ করলে যা আসে সেটা আমি এখানে দেখাবো, এই তিনটা যোগ করলে যা আসে সেটা ঠিক এর নিচের ঘরে দেখাবো। আমরা এটাকে যোগ এইটা, যোগ এইটা, এইভাবে আমরা যোগ করি, একটা একটা করে সেল যোগ করি। কিভাবে করলাম, ইকুয়াল দিলাম, কম্পিউটারের টোটালকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে যোগ দিলাম, স্ট্যাবিলাইজারের টোটালকে ক্লিক করলাম, কিবোর্ড থেকে যোগ দিলাম, প্রিন্টারের টোটালকে ক্লিক করলাম, ক্লিক করলে এই তিনটা আমাদের যোগ হয়ে গেছে, এরপরে এন্টার দিলাম। এই হলো আমাদের সাব টোটাল। ঠিক আছে, এইভাবে আমরা চাইলে প্রত্যেকটা সেলকে যোগ করতে পারি। আচ্ছা, এটা কি হয়েছে 43, 43 কেন, এটা D4 হবে, এন্টার, এই যে এটা হবে। সিলেবাস গুলো ঠিকঠাক খেয়াল করবেন, হ্যাঁ, যেন ভুল না হয়। এরপরে আমরা এটাকে চাইলে কালো প্লাস যখন আসবে ডান দিকে ড্র্যাগ করে দিতে পারি। ড্র্যাগ করে দিলে কি হবে, এই যে দেখেন E2, E3, E4, এই ডাটাগুলো আমাদের যোগ হচ্ছে। এই যে সুন্দর করে সিলেক্ট হয়ে আছে কিন্তু দেখেন, E2, E3, E4, এখানে যেই কালার, এখানে সেলটার কালারও একই, এখানে যে কালার এই সেলটার কালারও একই, এখানে যে কালার এই সেলটার কালারও। ঠিক আছে, E2, E3, E4, এই জিনিসগুলা আপনাকে একটু মাথায় রাখতে হবে, আস্তে আস্তে চলে আসবে, প্র্যাকটিস করলে এগুলো বুঝতে পারবেন। এগুলো আমাদের সিম্পল, একদমই সিম্পল কাজ এগুলা, এগুলোতে কিছুই হবে না। স্যার ভ্যাটের এই তো 15%, এইটা তো 26,000, এই 200, এইটা আনতে পারতেছি না। এই যে সূত্র, এটা প্রথমে টোটাল অ্যাসালকে ক্লিক করবেন, ক্লিক করে ইনটু 15%। বুঝতে পারছি? জি স্যার। হইছে, এখন হইছে। বলেন হইছে কিনা বলেন। গাইতে গাইতে গায়েন না। আচ্ছা, এইটা বুঝতে পারছি, এই পর্যন্ত এই সেটটা আমাদের শেষ। তাহলে তাহলে এই সেটটা আমরা কি কি স্যার শিখলাম? একটা কলমে দুইটা লাইন কিভাবে লেখে? হ্যাঁ, স্যার একটা কলমে দুইটা লাইন উপর নিচে কিভাবে লেখে? জি স্যার, হইছে। আচ্ছা দেখাবো। ঠিক আছে, মানে একটা সেলের ভিতরেই
এই কথাটা ভেঙে এক লাইন আছে 2 লাইন লিখবেন, ইউনিট প্রাইস এরকম, ইউনিট এক লাইন জি প্রাইস স্যার। আর এক লাইন। আচ্ছা দেখাবো, পরে দেখেন, হ্যাঁ ওইটা অল্টার চেপে এন্টার দিলে চলে আসবে, দেখাবো। আচ্ছা এটা হইছে, এরপরেরটার কাজ কি বলেন, কেউ বলতে পারবেন এখানে কি করতে হবে? ভাগ করতে হবে। হ্যাঁ মানে কাজটা একটার কি দাম করতে বের হবে? করতে হবে। আপনার এখানে টোটাল দেয়া আছে, কোয়ান্টিটি বলা আছে, তাহলে ইউনিট প্রাইস কত সেটা বের করতে হবে। আগের বার একটা উল্টা, আগের বার বলা ছিল ইউনিট ইউনিট প্রাইস এত, কোয়ান্টিটি এত, তাহলে টোটাল কত, আমরা গুণ করছিলাম। তাহলে এবার আপনার টোটাল বলা আছে, কোয়ান্টিটি বলা আছে, তাহলে ইউনিট প্রাইস কত হবে সেটা বের করতে হবে। তাহলে আগের বার গুণ করছিলাম, এবার ভাগ করতে হবে। ডিভিশন। বুঝতে পারছি? তাহলে আমরা এটাকে ডিভিশন করতে হবে, ইকুয়াল কাকে ডিভিশন করব, টোটালকে কোয়ান্টিটি দিয়ে ভাগ দিব। তাহলে টোটাল ভাগ কোয়ান্টিটি, এটা আপনার ডিভিশন অপারেটর। ডিভিশন অপারেটর কই পাবেন? ওই যে কিবোর্ডের ডান দিকে দেখবেন স্টারের পাশে, নাম লকের ডান পাশে, স্টারের বাম পাশে। নাম লক যেখানে আছে, নাম লকের ডান পাশে, স্টারের বাম পাশে দেখবেন ডিভিশন অপারেটর আছে। ঠিক আছে, এন্টার। তারপরে এটাকে আমরা ড্র্যাগ করে দেব। বুঝতে পারছি? সূত্রটা আবার দেখি। B8 কে C8 দিয়ে ভাগ দিলাম। B8 কি? B8 হচ্ছে টোটাল, C8 কি? C8 হচ্ছে কোয়ান্টিটি। তাহলে B8 কে C8 দিয়ে ভাগ দিলে আমাদের যা আসে সেটা, সেটা হচ্ছে আমাদের ইউনিট প্রাইস। ভাগের অপারেটরটা হচ্ছে এই যে রাইট স্ল্যাশ বলে এটাকে। এটা কই পাবেন? কিবোর্ডে ডান দিকে, একদম সর্ব ডান দিকে যে নিউমেরিক কি গুলো আছে, এগুলো যে বড় কিবোর্ড যেগুলো, ছোটগুলো না কিন্তু, বড় কিবোর্ড গুলোয় একদম সর্ব ডান দিকে দেখবেন নাম লকের ডান পাশে আছে, অথবা 8 লেখা আছে 8-এর উপরে। আর যদি এই যে অ্যালফাবেটের মধ্যে খুঁজেন তাহলে কই পাবেন? তাহলে পাবেন হচ্ছে, দেখবেন কিবোর্ডে শিফট আছে, ডান দিকে একটা শিফট আছে, কিবোর্ডের মধ্যেই ডান দিকে যে শিফট আছে তার বাম পাশেরটা। একটু কিবোর্ডের লেটার গুলা দেখলেই দেখবেন যে গ্রেটার দেন, লেস দেন, তারপরে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কের ওই বাটনটাই রাইট স্ল্যাশ। ঠিক আছে, ওকে এন্টার দিলাম। বুঝতে পারছি এটা? তাহলে যোগ গেল, গুণ গেল, ভাগ গেল, বিয়োগ, এখন হলো বিয়োগ। এইবার আসেন হচ্ছে প্রফিটের মধ্যে। প্রফিট, প্রফিট, প্রফিটে কি হবে? প্রফিট মানে কি বলেন? সেলস মাইনাস এক্সপেন্স, প্রফিট মানে কি? লাভ। লাভ। হ্যাঁ, লাভের সূত্র কি? বিক্রয় মাইনাস খরচ, বিক্রয় মূল্য থেকে খরচ বাদ দেওয়া। হ্যাঁ হ্যাঁ, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মানে হচ্ছে সেল, সেল মানে তো বিক্রয় করা, তাই না? আর এক্সপেন্স মানে হচ্ছে ক্রয়, খরচ হচ্ছে কত কিনতে। তাইলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে এখানে এই সেটটা আবার আলাদা, এটার সাথে কিন্তু উপরে সম্পর্ক নাই। তাহলে আমাদের এখানে প্রফিট বের করতে হবে। প্রফিট বের করতে হবে কিভাবে? ইকুয়াল প্রত্যেকটার সেলস মাইনাস এক্সপেন্সেস, এন্টার। তারপর এটাকে ড্র্যাগ করে ডান দিকে দিয়ে দাও, সেলস মাইনাস এক্সপেন্স, সেলস মাইনাস এক্সপেন্স। এই দেখেন C12 মাইনাস C30, D12 মাইনাস D13, 13 আর কি, 30 বলছিলাম, 30। এটা হলো একদম পরিচিতিমূলক একটা শীট। এই শীটের কাজ আপনার কোথাও কাজে লাগবে না। এখানে শুধু যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্টেজ, এই শীট আপনি কোথাও পাবেন না, এটা দিয়ে কিছুই হবে না। আপনাকে আরো বড় বড় কাজ শিখতে হবে। ঠিক আছে, দেখেন এই শীটে কোনো সমস্যা আছে কিনা?
না স্যার। আচ্ছা, আমরা তাহলে নেক্সটে যাই। হ্যাঁ, নেক্সট শিটে যাই। আর এখানে একটা জিনিস দেখানো ছিল, এই যে শিট 1, এটার উপর যদি আপনি রাইট ক্লিক করেন দেখবেন কয়েকটা অপশন পাবেন। রিনেম, রিনেমে ক্লিক করে এটা আমরা লিখে দিব অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 1, তারপরে এন্টার দিব। তাহলে এই শিটের নাম হয়ে গেল অ্যাসাইনমেন্ট 1। ঠিক আছে? আচ্ছা, এখন একটা কোশ্চেন করি। এই কোর্সটা করতেছেন কেন? আর কি উদ্দেশ্যে এই কোর্স করা? কোশ্চেন কি শোনা আমার স্যার গেছে? ফর্মুলার কাজগুলো শেখার জন্য এই কোর্সটা শেখা, এক্সেলের বিশেষ করে ফর্মুলা? এক্সেল। আচ্ছা, জি, আর ফর্মুলার কেউ? কাজগুলো। আর কেউ? স্যার আমার মোটামুটি বেসিক সবগুলো মানে আমি নিজে নিজে প্র্যাকটিস করে টুকটাক পারি। তো অ্যাডভান্স লেভেলে সেরকম হয়তো অনেক অপশন আমার জানা নেই, এগুলো জানার জন্যই মূলত, মানে আগে কখনো কোর্স করা হয় নাই, যতটুকু পারি নিজের থেকে আর কি, যতটুকু দেখা হয়েছে যেহেতু এটা বেসিক কোর্স সেই হিসেবে ওই অনুযায়ী কোর্স মডিউল অনুযায়ী শেখানো। স্যার আমার চার্টে সমস্যা ছিল, পাই চার্টে টেবিল চার্টে ওটা দেখা ওটার ভিতরে। চার্ট এটা কি পাওয়ার পয়েন্টে নাকি এক্সেলে? না স্যার, এক্সেলের ভিতরেই চার্ট আছে। হ্যাঁ, পাওয়ার পয়েন্টে আছে, এক্সেলও আছে, দুটোতে আছে। আচ্ছা, এমন কেউ কি নাই যিনি সার্টিফিকেটের জন্য আসছেন? কেউ নাই? উপস্থিত হ্যাঁ স্যার। স্যার, আমি আছি। স্যার চাকরি সবাই বাকরি, সার্টিফিকেটের জন্যই আসছি আমরা। চাকরি বাকরি করার জন্য একটা সার্টিফিকেট দরকার, এমন কেউ নাই? হ্যাঁ এমন স্যার, কেউ আছি নাই? আমি। জি স্যার, এটা উদ্দেশ্য তারা স্যার। আছে। জি স্যার। সরকারি চাকরি করতে গেলে তো একটা এই কম্পিউটার অভিজ্ঞতা হিসেবে একটা সার্টিফিকেট চাই। বাইরে নিয়ে যান। জি স্যার। আছেন এরকম চাকরি প্রত্যাশী আছেন, তাই তো? জি স্যার। ও, তাহলে তো আপনারা কাজ জি স্যার, already যে জানেন। কোনো যে কোনো চাকরিতে গেলেই কম্পিউটার বেসিক জানা লাগে। হ্যাঁ হ্যাঁ, ওই বেসিকটাই এই কোর্সের উদ্দেশ্য আর কি। বেসিকটা যদি আপনাকে এক্সেলের একটা কাজ দেয় যেন কাজটা পারেন। ঠিক আছে? স্যার সেই ক্ষেত্রে তো 6 মাসের একটা কোর্স চাই স্যার, সরকারি সার্কুলারে। না না না, ওইটা তাহলে স্পেসিফিক, ওই সার্টিফিকেটের জোরে আপনার তাহলে চাকরি হবে। কিন্তু আমি যেটা কথা বলতেছি ওইটা হলো অনেক জায়গায় মানে অভিজ্ঞতা, আপনার কম্পিউটার চালানোর অভিজ্ঞতা আছে এই সংক্রান্ত একটা সার্টিফিকেট চাই, সেটা 6 মাস হোক আর 1 মাস হোক। যেমন ওই যে জি স্যার, পররাষ্ট্র এরকম অনেক জবেই মন্ত্রণালয়ের, চেয়ে থাকে স্যার। পররাষ্ট্র মন্ত্রণালয় এও একটা চাকরিতে চেয়েছিল, দেখছিলাম যে 1 মাস মেয়াদি বা এরকম কিছু একটা কম্পিউটার চালানোর সনদ হবে। ঠিক আছে? তো এগুলো স্যার অনেক অনেকে ক্ষেত্রে পায়। কোনো মেয়াদি উল্লেখ থাকে না স্যার, হ্যাঁ, শুধু উল্লেখ থাকে না। মানে বলা হয় যে কম্পিউটারের অভিজ্ঞতা আছে এরকম একটা সার্টিফিকেট থাকবে। হুম হুম, এটা আর কি। বেশিরভাগ ক্ষেত্রে ওইভাবে টাইম উল্লেখ করে দেয় না, বেশিরভাগ ক্ষেত্রেই আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট তো আর চাকরি হবে না, টেস্টে পাস করতে হবে এই আর কি, ল্যাব টেস্টে। বাট ওইটা একটা ভ্যালিডিটি আর কি, আপনি কাজ পারেন, এটা একটা ভ্যালিডিটি হচ্ছে সার্টিফিকেট থাকা। জি স্যার, অনেক সময় স্যার ফর্ম ফিল আপ করার সময় ওই কম্পিউটার অভিজ্ঞতার অপশনটা ফিল আপ করা যায় না, মানে সার্টিফিকেট না থাকলে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা প্রবলেম আর কি। ফিল আপ করা যায় না। আর ফিল আপ করলেও আপনাকে পরবর্তীতে ডকুমেন্ট অবশ্যই দেখাতে হবে। আর হচ্ছে এইটা আর কি, মানে আমাদের দেশে যেটা চলে, কোয়ালিটিতে সার্টিফিকেটের দাম বেশি। আবার আপনার কোয়ালিটি আছে, সার্টিফিকেট দেখাইলেন, আপনি ল্যাব টেস্টে পাস হইলেন, ভাই যে আপনার কাছে কোনো সার্টিফিকেট নাই, আপনাকে আর নিবে না।
ঠিক স্যার আছে। আমার একটা জিনিস জানার ছিল যে আপনাদের নেটের সার্টিফিকেটে যারা অনলাইন আমরা কোর্স করি তাদের মানে যে টাইমিংটা ওইটা উল্লেখ থাকে, তাহলে অন্য কোথাও যে এখানে 1 মাস মেয়াদি যে যেহেতু অনলাইন গুলো, কিন্তু এমনি করলে 6 মাস থেকে ওই টাইমিংটা উল্লেখ কেন থাকে? এই টাইমিংটা উল্লেখ তো রাখতেই হবে, এটাই তো আপনার স্বচ্ছতা। কারণ না ওই আপনার যে আপনি সার্টিফিকেট, বললেন যে কোনো জায়গায় সার্টিফিকেটটা দিলে তখন টাইমিংটা থাকে না, তো অনেকে বলবে যে 1 মাস মেয়াদি কোর্সে আর কতটুকু শিখছে, কিন্তু আবার 6 মাস মেয়াদি গুলো হ্যাঁ লেন্দি প্রসেস, সেই ক্ষেত্রে আর কি। আসলে আপনি যে কোর্সটা করছেন সেটা তো একটা ভ্যালিডিটি আমাদেরকে সার্টিফিকেটে শো করতে হবে। কারণ সার্টিফিকেট লেখারও তো কিছু রুল আছে। যেমন আপনি যদি অনার্স করেন, আপনার অনার্সে লেখা থাকে 4 বছর মেয়াদী অনার্স করছেন, এইটা লেখার একটা কিন্তু কারণ আছে। কারণ একসময় অনার্স কিন্তু 3 বছর মেয়াদী ছিল, এখন সেই অনার্সটা 4 বছর মেয়াদী হয়েছে। তো এটা একটা মনে হয় রুলই আছে যে আপনার যে কোর্সটা করলেন এই কোর্সটার একটা আপনার মেয়াদ উল্লেখ থাকতে হবে। এটা সব সার্টিফিকেটে দেয়, যেগুলো একটু লেন্দি কোর্স হয় মিনিমাম 1 মাস, সেগুলোর ক্ষেত্রে হ্যাঁ স্যার, কিন্তু অবশ্যই এই যে উল্লেখ। কোথাও যদি জমা দিতে যায় তখন ওই যে 1 মাস মেয়াদি আর কি শিখছে বেসিক একটাই, তো তখন একটা থাকে না যে আমি 6 মাসে শিখলাম, অনলাইন করছে 1 মাস। না, এটা তো তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন না ওইখানে, যেখানে আপনার 6 মাস রিকোয়ারমেন্ট হিসেবে চেয়েছে, ওইখানে তো আপনি 1 মাসে করতে অ্যাপ্লাই করতে পারেন না। যেখানে আসলে চেয়েছে সেখানে আপনি অ্যাপ্লাই করবেন, যেখানে 6 মাস 1 মাস চেয়েছে সেখানে অ্যাপ্লাই করবেন। কিন্তু 6 মাসের জায়গায় তো আপনি 1 মাসের সার্টিফিকেট দেখাতে পারেন না, এটা ইথিক্যালি হচ্ছে না আর কি। এটা আর কি, কম বেশি। তো মানে যাই হোক, আমাদের দেশে এটা লাগে এর জন্যই বলা, আর কিছু না। মানে সব ব্যক্তি এরকম থাকে যে দেখা যাচ্ছে কাজ সবই পারি, স্যার একটা সার্টিফিকেট দরকার। স্যার আপনাদের নেক্টারে যে যে 1 মাস কোর্সটা আমরা করতেছি এটা লেন্দি করা যায় না? মানে অনলাইন যারা আমরা দূর থেকে তো করতে পারি না তারা অনলাইনে তো করি, কিন্তু এটা একটু টাইমিংটা বাড়ানো যায় না? যে কোনো কোর্স যেমন গ্রাফিক্স, তারপর ডিজিটাল মার্কেটিং, যে কোনো কোর্সই 1 মাস অনলাইনে, এটা একটু লেন্দি করলেই তো হয় কর্তৃপক্ষ, তাহলে আমরা আরেকটু টাইমিংটা পাই, আরেকটু শেখার জন্য আরেকটু সুযোগ পাই। আপনারটা একদম কারেক্ট আর কি, জীবনটা একদমই 100% কারেক্ট। কিন্তু কিছু সমস্যা আসলে থেকে যায়। কারণ আমাদের কিছু টার্গেট থাকে যে আমাদের কোন কোর্সটা কতজন করাইতে হবে। তো টার্গেটে ধরেন আমাদের 1 মাসের কোর্সগুলো এরকম একটু টার্গেট বেশি, যার জন্য আমাদেরকে 1 মাসের কোর্সগুলো বেশি করাইতে হয়। আমাদের কিন্তু 3 মাস 4 মাস 6 মাসের কোর্স আছে, কিন্তু হ্যাঁ সেগুলো সেটা তো অফলাইনে। অফলাইন মেবি। অফলাইনে হ্যাঁ। তো ওইটা টার্গেট আসলে ওইভাবে সেট করা যে আমাদেরকে অফলাইনে এটা এতগুলা করাইতে হবে, অনলাইনে এতগুলা করাইতে হবে। এই টার্গেট গুলা ফিল আপ করতে যে অনেক সময় আমাদের আসলে অনলাইনের কোর্স গুলা লেন্দি করাটা পসিবল হয় না। না এমনি সেক্ষেত্রে নেক্টারে যে আমাদেরও, আপনারা কোর্স করছেন এর জন্য থ্যাংক ইউ, যে আমরা অনলাইনে কোর্স গুলো করতে পারতেছি 1 মাস হোক আর যাই হোক, আমরা অল্প হলেও অনেক কিছু করতেছি, তো আরেকটু যদি টাইমিংটা হয় তাহলে আমাদের সুবিধা যারা অনলাইন আমরা করি দূর থেকে। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে মানে আমাদেরও এটা কনসার্ন আছে। আর এটা আসলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত, তো এখানে আসলে ওনাদের কবে মন মর্জি হবে তখন ওনারা এগুলা কবে অ্যালাউ করবে, ওনারা আসলে ভালো বলতে আচ্ছা, পারবে। ঠিক আছে 1 মাস করে সেটা তো বেসিকটা করান, তাহলে আমরা পরের মাসে আরেকটা কোর্সের সার্কুলার দেন যে আরেকটু অ্যাডভান্স এর জন্য, তাহলে তো আমরা পরের কোর্সটা আবার করতে পারি। ওই বেসিকই যে কোনো কিছুর বেসিকই 1 মাস করে শেষ করে রাখছে, তাহলে অ্যাডভান্স এর জন্য আরেকটা দেন, তাহলে আমরা সেটা এন্ট্রি হই। জি হ্যাঁ স্যার, 1 মাসের পাশাপাশি একটা 3 মাসের কোর্স থাকলে আমাদের জন্য সুবিধা না হতো। বা পরেরটাও যদি 1 মাসেরই করেন যে হ্যাঁ আরেক মাসের আরেকটা কোর্স যে এটার থেকে আরেকটু অ্যাডভান্স লেভেল, তাহলে আমরা সেটাও এন্ট্রি হতে পারি। যেমন যেহেতু লেন্দি একসাথে 3 মাস না হয়, 1 মাস করেই করলাম। এরকম তো আমাদের সার্কুলার হয় কয়েকটা কোর্সে, গ্রাফিক্স এর হয়, ডিজিটাল মার্কেটিং এর হয়। গ্রাফিক্স এর হ্যাঁ স্যার আমি করেছি, ওই যে একবারই করেছিলাম যে ইয়ার লেভেলের, কিন্তু এগুলা সব বেসিকেই আছে। হ্যাঁ, আমাদের এটা তো ধরেন গ্রাফিক্স এর যেমন দুইটা আমরা করি, লেভেল 3 আর লেভেল 4। ডিজিটাল মার্কেটিং ও লেভেল 3 লেভেল 4 করানো হয়, দুইটা সিলেবাস দুই রকম। এবং আমাদের চেষ্টা থাকে যে লেভেল 4 যেন তারাই আসে যারা হচ্ছে লেভেল 3টা অন্তত করে আসছে, বা তাদের গ্রাফিক্স এর জ্ঞানটা আছে। হ্যাঁ আমি আমার আপনার ক্লাস করেছি স্যার, গ্রাফিক্স ওটাও করেছি, তারপরে ইয়ার লেভেলেরটাও করেছি, কিন্তু আমাদের বাকিগুলো যদি এরকম সুযোগ থাকতো যে হ্যাঁ অ্যাডভান্স লেভেল আরেকটা, লেভেল 4 লেভেল 3 লেভেল 4 এভাবে যদি তাহলে আমরা পরেরটাও এন্ট্রি করতে পারি, যে একটা শেষ করলাম পরেরটা আবার একটু হলো, ওটা চালু করেন তাহলে স্যার জি আমাদেরও জি জি, উপকার হলো, আমাদের, আপনাদেরও ধন্যবাদ। হ্যাঁ আমাদের আসলে প্ল্যান আছে, আপনি যেটা বললেন ওইটাই আমাদের প্ল্যান, ভবিষ্যৎ প্ল্যান আর কি, যে প্রত্যেকটা কোর্সেরই আপনার অ্যাডভান্স লেভেল চালু করা। কারণ বেসিক দিয়ে তো আমি আসলে, এই বেসিক কোর্স হয়তো আর 2 বছর পর আর কেউ করবে না, কারণ এইগুলো আপনি সবই দেখবেন নেটে পাওয়া যায়।
তো আমাকে তো ওইগুলাই করতে হবে যেগুলো নেটে অ্যাভেলেবেল না, বা যেগুলো হচ্ছে আর একটু মানে কর্মমুখী কাজ, সেগুলোর দিকে একটু ফোকাস দেওয়া। তো যাই হোক, এগুলো আসলে আমাদের প্ল্যানিং এ আছে, ইনশাল্লাহ এগুলো এক্সিকিউট হবে। একসময় এই কোর্সগুলো ছিল না, এগুলো চালু হয়েছে। সামনের যুগে তো আরো কম্পিটিশন বেশি আইসিটি এর, আরো নতুন নতুন স্কিল আসবে, স্কিলের কমপ্লেক্সিটি বাড়বে, বেসিক জিনিস দিয়ে কাজ হবে না, এরকম আর কি। যাই হোক, আচ্ছা ঠিক আছে, আমার আজান দিল, আমরা একটু নামাজের ব্রেকের পরে আবার আসি, হ্যাঁ? আমরা একটু নামাজের ব্রেক দিই, ব্রেকের পরে আমরা আবার আসি। আচ্ছা, আমরা অ্যাসাইনমেন্ট 2টা শুরু করি, হ্যাঁ? তবে আসছি, শোনা যায়? শোনা যায় কিনা একটু বলবেন? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, আমরা অ্যাসাইনমেন্ট 2টা একটু করি। জি স্যার। ওকে, আমরা একটু চলে যাই এখান থেকে এইখানে। ওকে, অ্যাসাইনমেন্ট 2 তে যাব। নতুন একটা শিট নেই, রিনেম করে অ্যাসাইনমেন্ট 2 দিয়ে দেই। অ্যাসাইনমেন্ট 2, অ্যাসাইনমেন্ট 2, ডাটাগুলো টাইপ করতে হবে, ডাটাগুলো টাইপ করে ফেলি। স্যার নতুন শিট কিভাবে নেব? এই যে প্লাসে ক্লিক করবেন, প্লাস, এই যে প্লাস দেখা যায়, প্লাসে ক্লিক করলে নিউ শিট আসবে। বেসিক, ইনসিডেন্ট, মেডিকেল, নেট পে। নাম হচ্ছে শাওন খান, আরিফুর রহমান, হাবিব খান, একরামুল, আবুল কালাম, রহমত আলী, আরিফ হোসেন, ওবায়দুল হক, কুমার, ফারহান আলী। এগুলোকে আমরা একটু ডাবল ক্লিক করে সেল উইডথটা ঠিক করে নিলাম। বেসিক 43,000, 2 3 4 18, এই এই হলো আমরা ডাটা। এটাকে আমরা একটু বর্ডার দিয়ে দেই, অল বর্ডার একটু বড় করে নিলাম। ফারহান ঢাকা পড়ে গেছে, আচ্ছা। এরপর আমাদের হাউস রেন্ট, হাউস রেন্ট কি বলছে তো দেখেন। হাউস রেন্ট কি বলছে, হাউস রেন্ট কত? বেসিকের 40%, তাই তো? তাহলে আমরা পার্সেন্ট হিসাবটা শিখছি না? পার্সেন্ট কিভাবে বের করতে আমরা শিখছি, শিখছি তো নাকি, না ভুলে গেলাম? শিখছি স্যার। তাহলে এটা পারবো। তাহলে আমরা এটা হাউস রেন্ট হবে হচ্ছে ইকুয়াল বেসিক ইন্টু 40%। আমার বেসিক স্যালারি যা, তার সাথে 40% গুণ হবে। ইন্টার। তারপরে এটাকে আমরা ড্র্যাগ করে দিব। এখানে ড্র্যাগ করতে পারেন লেফট ক্লিক ধরে রেখে, অথবা ডাবল ক্লিক করলেও হবে। এখানে একটা ডাবল ক্লিক করবেন, অটোমেটিক নিয়ে নিবে। যতদূর ডাটা আছে অটোমেটিক সূত্র অ্যাপ্লাই হয়ে যাবে। বুঝতে পারছি?
এরপরে দেখেন আমাদের মেডিকেল কত, 1500। তাহলে এই 1500টা হচ্ছে আপনাকে টাইপ করে দিতে হবে, এখানে কোনো সূত্র নাই। আমরা 1500 জাস্ট টাইপ করে দিব, 1500 কিবোর্ড থেকে, এন্টার। এবার এই মেডিকেল ভাতা কি সবার জন্য একই, তাই না? তাহলে এই ডটের উপর হচ্ছে আমরা একটা ডাবল ক্লিক করব। ওকে, এরপর প্রভিডেন্ট ফান্ড। কি ফান্ড মনে হচ্ছে? প্রভিডেন্ট ফান্ড, সাধারণ তহবিল। আচ্ছা, পি ফান্ডটা হচ্ছে বেসিকের 10%। তাহলে বেসিকের 10% যদি হয় তাহলে আমরা একই সূত্র, ইকুয়াল বেসিক ইন্টু 10%। ঠিক আছে, এটা কেন দিলাম? বলছে পি ফান্ডটা হচ্ছে বেসিকের 10%, এর জন্য দিলাম। তাহলে যে বেসিক ইন্টু 10%, এন্টার। এরপর এটাকে ডাবল ক্লিক করব, অটোমেটিক সূত্র অ্যাপ্লাই হয়ে যাবে সবার উপর। এরপর হচ্ছে বি ফান্ড, বেনিভোলেন্ট ফান্ড, কল্যাণ তহবিল। বি ফান্ড হবে হচ্ছে 1% অফ বেসিক। তাহলে আমরা ইকুয়াল বেসিক ইন্টু 1%, এটা দিব। এটা দিয়ে এন্টার দিব। এন্টার দিয়ে এখানে একটা ডাবল ক্লিক করব, অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন, হাউস রেন্ট, মেডিকেল, প্রভিডেন্ট ফান্ড, বেনিভোলেন্ট ফান্ড, কোনোটা সমস্যা আছে কিনা? সবগুলাই পার্সেন্টেজের হিসাব। হাউস রেন্ট বলছে বেসিকের 40%, হাউস রেন্ট বলছে বেসিকের 40%। তাহলে আমরা বেসিক আছে বি টুতে, বেসিক ইন্টু 40% দিলাম। মেডিকেল বলছে 1500 টাকা, 1500 টাকা টাইপ করে দিছি। প্রভিডেন্ট ফান্ড বলছে হচ্ছে বেসিকের 10%, বেসিক আছে বি টুতে, বি টু ইন্টু 10%। বেনিভোলেন্ট ফান্ড বলছে হচ্ছে বেসিকের 1%, তাহলে বেসিক হচ্ছে 43,000, বি টু ইন্টু 1%। এই হলো হিসাব। দেখেন, নতুন কিছু নাই, পার্সেন্টেজ হিসাব শুধু। কোশ্চেন থাকলে বলেন যদি কোনোটা না বুঝে থাকি। নতুন কিছু কিন্তু এখানে শিখি নাই এখনো, এটাও নতুন কিছু নাই আসলে। স্যার সব বুঝতেছি কিন্তু আপনার সাথে তাল মিলিয়ে লিখতে পারতেছি না। আচ্ছা লেখেন, আমি তো এই জন্য একটু ব্রেক নিচ্ছি আর কি। জানি কয়েকজন করতেছেন, এর জন্য একটু ব্রেক নিচ্ছি। যেটা মিস যাবে বলবেন যে এটা আবার একটু দেখালে ভালো হয়, তাহলে ওটা ক্লিক করব, সূত্র দেখতে পারবেন। স্যার একটু সূত্রের শিটটা একটু দেখাতেন, কোনটা বলেন? ফাংশনের যে শিটটা কোনটা আপনার, কোনটা কোনটা? মানে স্যার সূত্রের যে শিটটা আছে, এটা? শিট শিট, হ্যাঁ হ্যাঁ এটা স্যার। ওকে স্যার। সূত্রে পড়ায় কারো সমস্যা আছে কিনা? সূত্র কোথাও আটকে গেলে বলবেন। বাসায় কিন্তু খুব বেশি প্র্যাকটিস করা লাগবে না, এখন যদি সাথে সাথে একটু প্র্যাকটিস করতে পারেন বাসায় আর পড়া লাগবে না। এক্সেল সহজ। এখন যদি 100% বুঝে যান তাহলে বাসায় আর প্র্যাকটিস লাগবে না। নিজে নিজে একবার দুইবার মানে সদিচ্ছায় দেখতে পারেন, তবে চাপ নেওয়ার দরকার নাই। আচ্ছা, এখন নেট পে। নেট পে কি হবে বলেন? নেট পে এখানে কিছু বলা নাই। নেট পে আপনার নিজের বের করতে হবে। নেট পে কিভাবে বের করবেন একটু বলেন তো। এখানে নেট পে কি হবে বলেন? স্যার সবগুলি যোগ করব। হ্যাঁ, সবগুলো যোগ করে দিলেই তো হবে।
চাকরি করেন এমন কেউ আছেন এখানে? চাকরি করেন? নেক্সট হবে বেসিক প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল প্লাস প্রভিডেন্ট ফান্ড প্লাস বেনিফিট ফান্ড, তিনটা সবকটা ইকুয়াল। না না, স্যার বেসিক বাদে বেসিক বেসিক, হাউস রেন্ট এবং মেডিকেল এই তিনটা যোগ হবে না স্যার, আর দুইটা বাদ যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। আমাদের এই যে ফান্ড গুলা কিন্তু বেতন থেকে কাটা যায়, ঠিক আছে? দেখবেন আপনারা যারা চাকরি করেন দেখবেন সবারই কোনো না কোনো ফান্ডে টাকা কাটে। কর্মচারী কল্যাণ তহবিল, সাধারণ ভবিষ্যৎ তহবিল, অবসর তহবিল, তহবিল গুলাই ফান্ড। ফান্ডের টাকাগুলো কিন্তু আমাদের স্যালারি থেকে কাটা যায়। কাটা যায় বলতে এটা জমা রাখে, সিপিএফ জিপিএফ এগুলোর নাম তো শুনছি যারা চাকরি করেন, ঠিক আছে? এই টাকাগুলো কিন্তু আমার স্যালারির সাথে যোগ হয় না, এই টাকাগুলো আমার তহবিলে যায় জমা হয়, ঠিক আছে? তাহলে আমাদের এখানে যত ফান্ড আছে এই ফান্ড গুলো হলো বিয়োগ যাবে, আর ফান্ড বাদে যা আছে মোটামুটি সব যোগ। বেসিক, হাউজেন্ট আর মেডিকেল এই তিনটা জিনিস যোগ হবে, আর ফান্ড গুলা হচ্ছে বিয়োগ যাবে। তাহলে আমরা কি করব? ইকুয়াল দেবো, ইকুয়াল ইকুয়াল দিয়ে কি করব? আজকে আর ফাংশন না শিখি। বেসিক, বেসিকের সেল কিবোর্ড থেকে প্লাস দিলাম, হাউস রেন্টের সেল ক্লিক করলাম, কিবোর্ড থেকে প্লাস দিলাম, মেডিকেলের সেল ক্লিক করলাম, কিবোর্ড থেকে এখন কি দিতে হবে? মাইনাস। মাইনাস দিয়ে প্রভিডেন্ট সেল ক্লিক করলাম, মাইনাস দিয়ে বেনিভোলেন্ট ফান্ড ক্লিক করলাম, তারপর একটা এন্টার দিলাম। এই হলো আমার নেট পে। ডাবল ক্লিক করলাম, ড্র্যাগ এন্ড ড্রপ হয়ে গেল। এখন এইখানে বুঝতে পারছি কিনা বলেন? পাচ্ছি স্যার। আরেকবার বলি, নেট পের জি বিষয়টা স্যার। হচ্ছে আমাদের যত ফান্ড থাকে স্যালারিতে দেখবেন, যারা আসলে চাকরি করেন তারা এটা মানে ইজিলি বুঝবেন। যারা চাকরি করেন না তাদের জন্য বলি যে আমাদের স্যালারি থেকে অনেক সময় অনেক কিছু কেটে রাখা হয়, ঠিক আছে? কেটে রাখার মধ্যে বেশিরভাগ কমন ইউজ হচ্ছে বিভিন্ন ধরনের ফান্ড, যেমন জিপিএফ থাকে, সিপিএফ থাকে, তারপরে হচ্ছে রিটায়ারমেন্ট ফান্ড থাকে, তারপর হচ্ছে কর্মচারী কল্যাণ তহবিল থাকে, ঠিক আছে? বিভিন্ন ধরনের তহবিল মানেই ফান্ড, বাংলায় তহবিল, ইংরেজিতে ফান্ড। এই ফান্ড গুলোয় যে টাকাটা আপনার যে টোটাল স্যালারি, এটা হলো আপনার মেইন স্যালারি, ঠিক আছে? বেসিক, হাউজেন্ট, মেডিকেল এই তিনটাই হচ্ছে আপনার মেইনলি স্যালারি। এইগুলো কিন্তু আপনার স্যালারি না। সি ফান্ড, বি ফান্ড এগুলো আপনার স্যালারি না। এই তিনটা যোগ করলে যে আসে সেটা হচ্ছে আপনার মেইন স্যালারি। আর এই স্যালারি থেকে ফান্ড গুলোর টাকাটা হচ্ছে বিয়োগ যায়। বিয়োগ যায় মানে হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ডে 4300 টাকা জমা হইলো, এটাও কিন্তু আসলে কেটে রাখতেছে, এটা ভুল কথা, এটা আসলে জমা দেওয়া হচ্ছে আপনার ভবিষ্যতের জন্য। বেনিভোলেন্ট ফান্ডে 430 টাকা জমা রাখা হচ্ছে, প্রভিডেন্ট ফান্ডে 4300 টাকা জমা রাখা হচ্ছে, ঠিক আছে? এই জমাটা আপনি কখন পাবেন? জমাটা ব্যাক পাবেন কখন? ওই যে যখন চাকরি রিটায়ারমেন্টে যাবেন, বা চাকরি থেকে যখন অব্যাহতি নেবেন, বা আপনি যখন কখনো অসুস্থ হবেন, কর্মচারী কল্যাণ তহবিল থেকে টাকা পাওয়া যায়, তো এই জিনিসগুলো তখন আসবে, ঠিক আছে? তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের আসলে স্যালারি, আর ফান্ড গুলো হচ্ছে আমাদের বিয়োগ যাইতেছে। ওকে, নেটটা বুঝতে পারছি? দেখেন নেট পেনে কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, কোশ্চেন নাই। তাহলে আমরা অ্যাসাইনমেন্ট 2 শেষ করলাম। অ্যাসাইনমেন্ট 3 আজকে শুরু করব না। অ্যাসাইনমেন্ট 3 আজকে আর শুরু করব না, অনেক বড়, টাইপ করতে সময় লাগবে, শেষ করতে সময় লাগবে। আমরা একটা ফাংশন শিখি, যে সময় আছে আমরা একটা আলাদা ফাংশন শিখি। আমাদের কাউন্ট নাম করে একটা ফাংশন আছে, কাউন্ট। কাউন্ট অর্থ কি? গণনা। গণনা করা, হ্যাঁ। এই কাউন্ট ফাংশনের কাজ হচ্ছে সে নাম্বারকে গণনা করতে পারে।
শুধু নাম্বার, অন্য কিছু সে গণনা করতে পারে না। আরেকটা ফাংশন আছে কাউন্ট এ। কাউন্ট এ দুইটা ফাংশন, একটা কাউন্ট এ আর একটা হচ্ছে শুধু কাউন্ট। ঠিক আছে। আচ্ছা, এখন এই দুইটার ক্ষেত্রে আমরা একই রেঞ্জ গুলো ফাংশনটা লিখি। এটা হলো হেডিং লিখলাম, এটা কিন্তু ফাংশন, ফাংশনের নামও এটাই আসলে। আমরা একটু ফাংশনটা লিখি, ইকুয়াল কাউন্ট। কাউন্টে দেখেন এখানে একটা সাজেশন দেখাচ্ছে ভ্যালু 1 ভ্যালু 2 এরকম ডট ডট দিয়ে অনেক ধরনের অনেকগুলো ভ্যালু আসবে, তাই না? তাইলে এখন কথা হচ্ছে এই কাউন্ট এর মধ্যে আপনাকে অনেকগুলো সংখ্যা দিতে হবে। যতগুলো সংখ্যা দিবেন সে ওই সংখ্যাটা গণনা করে আপনাকে বলে দিবে এতগুলো সংখ্যা সে পাইছে। এখন ধরেন আমরা চাই এখানে নামের কাউন্ট করি। টাউন, খান, এখানে কতগুলো নাম আছে। আমরা কি করব, এই আচ্ছা, তাহলে আমাদের এখানে কাউন্ট, আমরা একটা এগুলো দেই, দেখি কি বলে। এগুলাকে সিলেকশন বলে আর কি। হ্যাঁ, এটা কিভাবে নিচ্ছি, কিবোর্ডের সরি মাউসের লেফট ক্লিক করে ধরে রাখছি, লেফট ক্লিক করে ধরে রাখছি, এটাকে আবার কেটে দেই, লেফট ক্লিক করে ধরে নিচের দিকে ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করে এই পর্যন্ত আসলাম। এটাকে বলা হচ্ছে রেঞ্জ সিলেকশন। রেঞ্জ A2 থেকে A12 পর্যন্ত যা আছে সব কিছু সিলেক্ট হয়ে যাবে। ব্র্যাকেট শেষ করলাম, ব্র্যাকেট শেষ করে এন্টার দিলাম, কি বললো 0। এরপর আমরা কাউন্ট এ ফাংশনটা লিখি। কাউন্ট এ, সরি কাউন্ট এ, এইটা একটা ডাবল ক্লিক করবেন, সিলেক্ট হবে। আবার এই রেঞ্জটা সিলেক্ট করি, শাওন খানের উপর লেফট ক্লিক করে ধরে রাখবেন, ড্র্যাগ করতে থাকবেন, ড্র্যাগ করে ফারহান আলী এই পর্যন্ত যে তারপরে লেফট ক্লিকটা ছেড়ে দিবেন, তাহলে এখানে A2 থেকে A12 সিলেক্ট হবে। এইবার এটা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেই। দেখেন এ বললে 11 আর এ বলতেছে কি 0। ঠিক আছে, আমরা ব্যাখ্যায় আসবো কোনটা কি। আমরা আবার কাউন্ট ফাংশনটা একটু ব্যবহার করি। কাউন্ট, ডাবল ক্লিক করলাম, কাউন্ট এই লেখাটার উপরে ডাবল ক্লিক। এবার বেসিক গুলো সিলেক্ট করি। বেসিক 43,000-এর উপর লেফট ক্লিক করে ধরে রাখবো, ধরে রেখে নিচের দিকে ড্র্যাগ করে 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 9,000-এর কাছে এসে ছেড়ে দিব। তাহলে B2 থেকে B12 ব্র্যাকেট ক্লোজ এন্টার। এবার কিন্তু একটা গণনা আসে দেখাচ্ছে। এবার আমরা কাউন্ট এর কাছে যাই। আবার কাউন্ট এ, এই যে কাউন্টের উপর একটা ডাবল ক্লিক করব, যে সাজেশন দেখাচ্ছে সাজেশনের উপরে ডাবল ক্লিক। আবার কাউন্টে দিয়েও আমরা 43,000 থেকে শুরু করে 9,000 পর্যন্ত সিলেক্ট করি। সিলেক্ট করে B2 থেকে B12 ব্র্যাকেট ক্লোজ এন্টার। কি হলো, এখানে আমরা পেলাম 11। ঠিক আছে। এখন তাহলে এইগুলো করে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি হচ্ছে প্রথমে আমরা যেই কাউন্টের মধ্যে যে ডাটাগুলো নিয়েছিলাম সেই ডাটাগুলো ছিল হচ্ছে টেক্সট। টেক্সট মানে হচ্ছে এবিসিডি। এবিসিডি স্পেশাল ক্যারেক্টার, নাম্বারও টেক্সটের মধ্যে পড়তে পারে। ঠিক আছে। তাহলে টেক্সটের বেলায় কাউন্ট ফাংশন টেক্সটকে সে গণনা করতে পারে না। যদি সেলের মধ্যে টেক্সট থাকে সেই সেলগুলোকে সে গণনা করতে পারে না। কে পারে না? কাউন্ট ফাংশন। কিন্তু কাউন্টে ফাংশন, দেখেন কাউন্টে ফাংশন সেই একই রেঞ্জ, সে কিন্তু টেক্সট গুলোকে গণনা করতে পারছে। পার্থক্য বুঝতে পারছি? কাউন্ট আর কাউন্টে ফাংশন, কাউন্ট ফাংশন টেক্সটকে গণনা করতে পারে না, সে দেখাচ্ছে 0। কিন্তু কাউন্ট এ ফাংশন সে কিন্তু টেক্সটকে গণনা করতে পারছে। এরপরে কাউন্ট ফাংশনের কাছে আসি। এই কাউন্ট ফাংশন আমরা কি নিচ্ছি? বেসিক, সব বেসিক। এই বেসিক গুলা কি একটা নাম্বার। এই কাউন্ট ফাংশন বেসিক গুলাকে আবার কাউন্ট করতে পারছে।
এরা সবাই নাম্বার আছে। তার মানে কাউন্ট ফাংশন হচ্ছে নাম্বারকে কাউন্ট করতে পারে। যদি বেসিক কাউন্ট ফাংশনের মধ্যে আপনি নাম্বার দেন, তাহলে সে গণনা করতে পারবে কতগুলো নাম্বার আপনি দিচ্ছেন। ঠিক আছে, আমরা এই সিদ্ধান্ত নিলাম। কাউন্টে ফাংশনে আছেন, কাউন্টে ফাংশনে আমি সব বেসিক দিচ্ছি এবারও, আর এই সবগুলো বেসিক কি নাম্বার। তাহলে কাউন্টে কি করছে, কাউন্টে হচ্ছে সব ধরনের নাম্বারকে সে গণনা করতে পারছে। B2 থেকে B12 পর্যন্ত কতগুলো নাম্বার আছে সমস্ত নাম্বারকে সে গণনা করতে পারছে এখানে রাখা হচ্ছে। তাহলে আমরা কাউন্ট আর কাউন্টে ফাংশন এই দুটার মধ্যে পার্থক্যটা একটু মাথায় রাখি। এটা হচ্ছে কাউন্টে ফাংশন টেক্সট এবং নাম্বার দুইটাকে সে গণনা করতে পারে। আপনি কাউন্টে ফাংশনের মধ্যে টেক্সট অথবা নাম্বার যাই দেন না কেন সে গণনা করতে পারবে, কিন্তু কাউন্ট ফাংশন শুধুমাত্র নাম্বারকে গণনা করতে পারে, টেক্সটকে গণনা করতে পারে না। বুঝতে পারছি? আর একবার বলি, কাউন্ট ফাংশন শুধুমাত্র নাম্বারকে গণনা করতে পারে। যেমন এখানে B2 থেকে B12, এখানে সবগুলো নাম্বার, B2 থেকে B12 সব এক একটা নাম্বার, যার জন্য সে এখানে এগুলোকে গণনা করে দেখাতে পারছে 11। কিন্তু যখনই আপনি A2 থেকে A12 দিচ্ছেন, এখানে সব কি আছে, নাম। নাম মানে টেক্সট, টেক্সট মানে হচ্ছে ABCD, এখানে সব ABCD আছে। তাইলে এই যে ABCD বা টেক্সট, এটাকে কিন্তু কাউন্ট গণনা করতে পারে না। যার জন্য A2 থেকে A12 পর্যন্ত কিন্তু ডাটা আছে, ডাটা ঠিকই আছে, কিন্তু সে এটাকে দেখাচ্ছে 0। কেন 0? কারণ সে ডাটাটাকে পাচ্ছে টেক্সট, সে টেক্সটকে গণনা করতে পারে না। আবার কাউন্টে ফাংশনের কাছে আসি, কাউন্টে ফাংশনের কাছে আমরা ডাটা হিসেবে টেক্সট দিছি, সে ঠিকই এটাকে গণনা করতে পারছে। তার মানে কাউন্টে ফাংশন টেক্সট নিয়ে কাজ করতে পারে। আর এখানে কাউন্টে ফাংশনে আমরা আবার কি দিছি, B2 থেকে B12 স্যালারি গুলো দিছি। তাহলে সে কিন্তু এখানে B2 থেকে B12 পর্যন্ত যে স্যালারি অর্থাৎ নাম্বার গুলো আছে, নাম্বার টাইপের ডাটা আছে, এই নাম্বার টাইপের ডাটাকেও কিন্তু সে গণনা করতে পারছে, যার জন্য সে এখানে 11 দেয়। তাহলে আমাদের এই ফাংশনের এই বৈপরীত্যটা বা এটা বৈশিষ্ট্য কি, এটা একটু মাথায় রাখতে হবে। যদি আপনি কখনো নাম্বারকে কাউন্ট করতে চান তাহলে কাউন্ট দিবেন, যদি কখনো টেক্সটকে কাউন্ট করতে চান তাহলে কাউন্ট দিয়ে দিবেন। এতটুকু আপনাকে মাথায় রাখতে হবে। এটা নিয়ে আমাদের পরবর্তীতে কাজে লাগতে পারে, যেমন পড়াশোনা বা অন্য কাজে লাগতে পারে, তখন বলা। আর হচ্ছে আজকের ফাংশন গুলো আমরা এতটুকুনি দেখবো, অ্যাসাইনমেন্ট আজকে শুরু করবো না। আর এর বাইরে আমাদের ছোট্ট একটা আরেকটা জিনিস একটু আমরা বলে নিই, আগে বলতে ভুলে গেছি। আমরা কিন্তু চাইলে এখানে যে কোনো সময় যে কোনো কলাম অ্যাড করতে পারি। এগুলো থাকে একটা কলাম, তাই না? আপনি যেই কলামের আগে কলাম অ্যাড করবেন, ধরেন আমি চাচ্ছি এই কাউন্ট এ আর কাউন্ট এই দুজনের মাঝখানে একটা ফাঁকা কলাম আসুক, কাউন্ট আর কাউন্ট এ এই দুজনের মাঝখানে একটা ফাঁকা কলাম আসুক, তাহলে কাউন্ট এর আগে ফাঁকা কলামটা আসবে, তাই না? তাহলে কাউন্টের যে কলাম নাম্বার আছে কে, এই কলাম নাম্বারের উপর ক্লিক করব, ক্লিক করে রাইট ক্লিক করে দিব ইনসার্ট। এই যে দেখেন এখন এই যে কলাম কাউন্টে আর কাউন্ট এই দুজনের মাঝখানে একটা ফাঁকা একটা কলাম চলে আসছে। একই রকম আপনি যদি কোনো কলামকে ডিলিট করতে চান, তাহলে কলামের এই হেডিং এর উপর ক্লিক করবেন, কলাম নাম্বারের উপরে ক্লিক করে রাইট ক্লিক করে ডিলিট। রোর বেলাও একই কথা, ধরেন 5 নাম্বার রোর উপরে আপনি নতুন একটা রো আনবেন, তাহলে 5-এর উপর ক্লিক করে রাইট ক্লিক ইনসার্ট, এই যে নতুন রো আসলো। বুঝতে পারছি? আবার ধরেন এই রোটা আপনি চাচ্ছেন না, তাহলে এই রো নাম্বারের উপরে ক্লিক করে যে রোকে চাচ্ছেন না রাইট ক্লিক ডিলিট। ঠিক আছে? আর এই ফরম্যাটিং তো এগুলো পারবেন, তাই না? এগুলো ওয়ার্ডের কাজ। এই যে এখান থেকে অ্যালাইনমেন্ট করা, সেন্টার অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, এগুলো ঠিকঠাক করে করবেন। ফন্ট এখান থেকে বড় ছোট করতে পারেন। যেমন আপনার এখানে যে হেডিং গুলো আছে, হেডিং গুলো একটু বোল্ড করে দিবেন, বড় করে দিবেন। ঠিক আছে? কি বড় হয়ে গেল, 14ই থাক, এরকম থাক, সমস্যা নাই। ওকে, এগুলো চাইলে আপনি কালার দিতে পারেন। এখান থেকে একটা শেডিং দিয়ে দিবেন, শেডিং।
ধূসর একটা শেডিং দিয়ে দিলেন ব্যাকগ্রাউন্ডে, কালোর সাথে একটু সাদা টাইপের মানাবে। এটা একটু সাদা টাইপের মানাবে, এটা দিতে পারেন। ঠিক আছে, এরকম কিছু ফরম্যাটিং এর কাজ আছে, এগুলো আমরা আস্তে আস্তে কাজ করতে করতে শিখবো। ফরম্যাটিং 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 এর থেকেও আমাদের কাজ বেশি শেখা দরকার আর কি। ওকে, আর মার্কসটা একটু দেখাই দিই তাহলে। ওই যে আপনারা তো ওয়ার্ডে করছেন, ওয়ার্ডে হচ্ছে টেবিল মার্কস করছেন না, টেবিল মার্কস, এখানে আমাদের সেল মার্কস দরকার হয়। ধরেন আমরা এই যে এই কটা সেল মিলে একটা সেল বানাবো, এবার যে কটা সেলকে মার্কস করবেন আগে তাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই যে এখানে সেন্টার, মার্জিন সেন্টার আছে, এটা দিবেন, তাহলে সব কটা সেল মিলে একটা সেলে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন এই কনভার্ট হলে এই সেলের অ্যাড্রেস কি? এই সেলের অ্যাড্রেস হচ্ছে B8 B18। এগুলো একটু দেখবেন। মোটামুটি আমার মনে হয় আজকে এখানে শেষ করব। আর আর কিছু না, আজকে আর কিছু নাই। ঠিক আছে, আমাদের আজকের পড়া এই পর্যন্তই। দেখেন, যদি কোনো কোশ্চেন থাকে বলেন, নাহলে আমরা আজকে শেষ করব। কারো কোনো কোশ্চেন নাই তো? আচ্ছা, আমরা কি না শেষ স্যার। করবো আজকে? জি স্যার। জি স্যার, করলে করতে পারেন। অনেক কিছু তো জানা হইলো, একসাথে আরো বেশি জানলে সমস্যা হবে আরো বুঝতে। এক্সেলটা একটু প্যারা যাবে আর কি, একটু প্যারাময় মনে হবে আস্তে আস্তে। জি স্যার, অনেকটাই লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো শেষ করি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। জি স্যার। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।